সো আমার যদি একটা fxml ফাইল থাকে abc.fxml, এটাকে আমি কিভাবে দেখতে পাবো? when we press play button, এটা হচ্ছে আমার কোশ্চেন। বলেন, এটা আমরা করতে চাই যে প্লে বাটনটা প্রেস করলে আমার abc.fxml-টা শো করবে রান টাইমে। সো তার জন্য কি করতে হবে? Just to follow. স্যার জি বলেন। স্যার কোশ্চেনের অ্যান্সারটা না, ইন্টারঅ্যাক্ট করতে হবে তো। ইয়েস স্যার। আপনারা কোশ্চেন না জানলে That was জানি না basically বলেন, কিন্তু আপনারা যদি সব মিউট হয়ে থাকেন তাহলে আমাকে আচ্ছা সিন চেঞ্জ তো হবে স্যার, মানে আই ওয়াজ এক্সপেক্টিং সামওয়ান এলস টু সে দ্যাটস হোয়াই। কাউকে না কাউকে রেসপন্ড করতে হবে, আদারওয়াইজ অনেকে হয় না যে আমি অ্যাটেন্ডেন্স দিয়ে মিটে কানেক্ট হয়ে থাকলাম বাট আই এম নট লিসনিং টু দ্য ক্লাস, আমি হয়তো নিজের অন্য কাজ করতেছি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে তো আমি মানে টকিং টু মাইসেলফ এটার কোনো পয়েন্ট নাই। সেক্ষেত্রে একই জিনিস অলরেডি ডিসকাস করা আছে, সেটা আপনারা দেখে নিতে পারেন। আর যদি ইন্টারাক্ট করেন তাহলে আমি কন্টিনিউ করতে পারি। সো হুইচ ওয়ান ইউ ওয়ান্ট? স্যার শুড উই ওয়েট ফর আদার্স অর শুড উই ওয়েট ফর আদার্স টু রেসপন্ড স্যার নাকি? না না না, আমার প্রশ্ন সেটা না। প্রশ্নটা হলো যে আমি কি নিজের সাথে কথা বলছি না আপনারা শুনছেন ক্লাস? স্যার শুনছি স্যার। শুনলে তো আপনাকে রেসপন্ড করতে হবে। আপনাকে যখন একটা জিনিস বোঝানোর জন্য ইন্টারঅ্যাক্ট করছি আমি, নোবডি ইজ রেসপন্ডিং, তার মানে কি আপনারা ওই ল্যাপটপে কানেক্ট হয়ে আছেন বা মোবাইলে, বাট ইউ আর নট লিসনিং টু ক্লাস, অন্য কোনো কাজ করছেন। তো সেটা যদি হয় তাহলে তো অলরেডি আজকের যেটা আলোচনা করা সেটা অলরেডি রেকর্ডেড আগের সেকশনে। সেক্ষেত্রে মানে টকিং টু মাইসেলফ করে তো কোনো লাভ নেই, একই জিনিস দুইবার রেকর্ড করার তো দরকার নাই। কিন্তু এটা তখনই এটার একটা মানে থাকবে যখন আপনারা রেসপন্ড করবেন বা কোশ্চেন করবেন। হ্যাঁ, বুঝতে না পারলে বলবেন বুঝি নাই, হ্যাঁ, বা আমি একটা প্রশ্ন করলে সেটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন, সেখানে ভুল হলে আমরা আলোচনা করব, দেন ইট মেক সেন্স টু রেকর্ড ইট অ্যান্ড কন্টিনিউ। কিন্তু আপনারা সবাই যদি সাইলেন্ট হয়ে থাকেন, আমি তো মনোলগ নিজের সাথে কথা বলে যাচ্ছি, তো সেইটা তো প্রয়োজন নাই, কারণ সেই জিনিস অলরেডি হয়ে গেছে একবার সেকশন 1-এ। তো আপনারা যদি চান যে ইন্টারঅ্যাক্ট করতে চান তাহলে আমরা কন্টিনিউ করি, ওটাই বলছি আর কি।
এখন কি আমি কি কন্টিনিউ করব নাকি শেষ করে দেব সেটা বলেন। স্যার ইউ ক্যান কন্টিনিউ, মানে আচ্ছা, তাহলে বাকিরা যদি তাহলে ইন্টারঅ্যাক্ট করবেন, না পারলেও ইন্টারঅ্যাক্ট করবেন, কথা বলতে হবে। ওকে স্যার। আচ্ছা, তো এটা হলো যে জি স্যার। আমার একটা fxml ফাইল আছে abc.fxml, আমার ইন্টেলিজে প্রজেক্টে আমি একটা fxml ফাইল বানিয়েছি সিন বিল্ডার দিয়ে। এখন আমি চাই যখন আমি প্লে বাটনটা দিব, এই যে এখানে প্লে বাটনটা যখন দিব, হ্যাঁ, তখন আমার ওই abc.fxmlটা আমি চাই, এই যে প্লে বাটনটা যখন দিব তখন আমার এই abc.fxml ফাইলটা আসবে। তাহলে সেটার জন্য আমাকে কি করতে হবে, স্টেপটা কি? এটা হলো প্রশ্ন। তা আপনারা তো মানে প্রজেক্ট তো অনেকগুলো করেছেন নিজে নিজে করেছেন না, মানে কিছু প্রজেক্ট। ইয়েস স্যার। হ্যাঁ, তাহলে আপনি কিভাবে একটা পার্টিকুলার এফএক্সএমএল কে লোড করেছেন, স্টেপগুলো কি বা প্রসেসটা কি করতে হয়? তো সিন বিল্ডারে মানে এফএক্সএমএলটা খুলে দেন সিন বিল্ডারে তো আমি এফএক্সএমএলটা খুলে ধরেন বানালাম, জি স্যার জি কিন্তু স্যার। আমার তো অনেক এফএক্সএমএল আছে, এই এফএক্সএমএলটাই যে আসবে প্লে বাটনে, সেইটা আপনি কিভাবে নিশ্চিত করবেন? দ্যাট ইজ দ্য কোশ্চেন, যে একটা পার্টিকুলার এফএক্সএমএল কে কিভাবে আপনি উইন্ডোতে আনবেন রান টাইমে। আপনার তো এফএক্সএমএল ধরেন দেয়ার আর 20 এফএক্সএমএল ফাইলস, তো আসবে তো যে কোনো একটা, তো কোনো একটাকে যদি আনতে চান সে abc.fxml, তাহলে আপনাকে কি করতে হবে? এফএক্সএমএল আপনি বানিয়েছেন সেট বিল্ডার, হ্যাঁ বলেন। মেইন অ্যাপ্লিকেশনে এই এফএক্সএমএল এর নামটা দিতে হবে। আচ্ছা, এটা হলো প্রথম স্টেপ। ওকে, তাহলে একটা fxml লোডার ইনস্ট্যান্টিয়েট করতে হবে উইথ দা fxml ফাইল নেম, তাই না? তাহলে প্রথম স্টেপ জি হচ্ছে fxml লোডার need to be instantiated with the fxml file name. এরপরের স্টেপ কি? এরপরের স্টেপ হলো এই fxml ফাইলের যে প্যারেন্ট, লোড আমাকে কি রিটার্ন করবে? প্যারেন্ট রিটার্ন করবে। সো send the parent of the fxml file to the constructor of a scene. এই যেখানে আমরা একটা সিন ইনস্ট্যান্টিয়েট করছি, ডিফল্ট সিন ইকুয়াল টু নিউ সিন, তাহলে সিনের কনস্ট্রাক্টর আমরা কি পাঠাচ্ছি? স্যার মাই এফএক্সএমএল লোডার যে লোডটা, লোড মেথড কি Yes, sir. দিবে আমাকে? প্যারেন্ট নোড, প্যারেন্ট রিটার্ন করবে। প্যারেন্ট নোড। আচ্ছা, তাহলে যেমন এটার প্যারেন্ট নোড কি? বর্ডার পেন। এইটার প্যারেন্ট নোড কি? অ্যাঙ্কর পেন। তাহলে এক এক এফএক্সএমএল এর প্যারেন্ট নোড এক একটা হতে পারে, তো যেটাই হবে সেই প্যারেন্ট নোড ইউজ করে একটা সিন ইনস্ট্যান্টিয়েট করতে হবে। তাহলে পরের স্টেপে আমরা কি লিখতে পারি? instantiate a scene, okay, using the parent node, okay, in the constructor of scene class, okay. তো এখানে fxml লোডারের লোড মেথড will give the parent, load method will provide the parent node of the fxml file. পরের স্টেপ কি? বলেন। set the scene to a stage,
এই যে সিনটা বানালাম প্যারেন্ট দিয়ে, সেটাকে একটা স্টেজে সেট করা। তাহলে সেট দ্য সিন ইনস্ট্যান্স টু এ stage, okay, and show the stage. এই হচ্ছে মোটামুটি ফাইল। তাহলে কোশ্চেনটাকে আমরা যদি আরেকটু রিফাইন করি, হাউ টু ভিউ এ fxml ফাইল as an independent scene when we press the play button at runtime. তো ইন্ডিপেন্ডেন্ট সিন মানে কি, এখানে আমরা একটু বলে নেই। Independent scene means the XML will occupy the entire window, যেটা আমাদের স্টেজ, okay, for that fxml, and these are the steps to follow. ঠিক আছে, এটা আমরা বুঝতে পারলাম? জি স্যার। ওকে, Yes, sir. তো এটা আমরা করেছি অলরেডি, এই কাজটা আমরা বহুবার করেছি, বাট it is also possible, is it possible to load a fxml file in the sub-region of an already loaded scene of another previously open fxml, previously but already loaded, okay, of a scene of another fxml. তাহলে আমার একটা fxml অলরেডি লোড করা আছে, আমি এই নতুন fxml, ওকে, ধরেন load a second fxml file in the sub-region of a already loaded scene of another fxml বা ফার্স্ট fxml, আপনার বোঝার সুবিধার জন্য। তাহলে আমার একটা fxml লোড করা আছে, সেই fxml এর একটা সাব রিজন, সেখানে আমি আমার সেকেন্ড fxml-টা লোড করতে চাই। তার মানে নতুন কোনো সিন আমি বানাবো না, আমার অলরেডি যে সিনটা এই যে শো করতেছে সেই সিনেরই একটা অংশে আমি আমার আরেকটা fxml-কে লোড করব, এটাও কিন্তু পসিবল, ওকে, বুঝতে পেরেছেন? Yes, sir. অ্যান্সার হলো ইয়েস। তাহলে এটার স্টেপস কি? এটার স্টেপস হচ্ছে, এটার স্টেপস টু ফলো ছিল, তাহলে এটার স্টেপস কি হবে? এটার স্টেপস হবে, এখানে আর fxml লোডার লাগবে, প্যারেন্টও লাগবে, কিন্তু আমরা সিন ইনস্ট্যান্স করব না। তাহলে আমরা এইটুকু যদি আগে করে নেই যে fxml লোডার দিয়ে আমরা এখানে বলবো যে get the parent node of the second fxml using fxml loader dot load, ওকে, সেটা বের করে ফেললাম। নাও
set the parent of second fxml to the sub-region of the first fxml. That's all. এদিকে আমরা বুঝতে পেরেছি? জি স্যার। ওকে, তাহলে এখন দেখেন আমার যদি এখানে একটা পাই চার্টের এফএক্সএমএল থাকে, এই এফএক্সএমএলটার নাম কি? ইউজার স্পেসিফিক জেন্ডার রেশিও চার্ট ভিউ। এখন এটা কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট এফএক্সএমএল ফাইল। এটাকে আমি যদি একটা সিনে লোড করতাম তাহলে এরকম একটা পুরো উইন্ডো জুড়ে এই এফএক্সএমএলটা আসতো, রাইট? জি স্যার। ওকে, সেটা আমরা করতে পারতাম, কিন্তু বারবার আমাকে সিন চেঞ্জ হয়ে যেত, তাহলে আগের সিনটা আর থাকতো না। কিন্তু সেটা না করে আমরা কি করেছি দেখেন, এখানে আমার একটা ড্যাশবোর্ড সিন আছে এবং ড্যাশবোর্ড সিনের প্যারেন্ট কি? বর্ডার পেন। আর আমার এই চার্ট সিনের প্যারেন্ট কি? অ্যাঙ্কর পেন। অ্যাঙ্কর পেন। তাহলে আমি কি করব, এই অ্যাঙ্কর পেনটাকে, চার্ট সিনের অ্যাঙ্কর পেনটাকে বর্ডার পেনের লেটসে এই সেন্টারে দিয়ে দিব। তাহলে এই সেন্টারে আমার ওই এফএক্সএমএল এর চার্টের এফএক্সএমএলটা লোড হবে, নট অ্যাজ এ নিউ সিন। আমার এই ড্যাশবোর্ড সিন যেটা অলরেডি লোডেড, ওইটার একটা সাব রিজন ইজ ইন আওয়ার কেস সেন্টার। আমরা যদি দেখি যে আমার এই বর্ডার পেনের টপে আছে কি? মেনু বার, লেফট খালি, রাইট খালি, সেন্টারে আছে একটা লেভেল আর বটমে আছে আরেকটা লেভেল, এই যে স্ট্যাটাস বার বোঝানোর জন্য। তাহলে এই যে সেন্টারের যে লেভেল, এই সেন্টারটা কিন্তু কোনো স্টেজ না, এটা কিন্তু আমার এই বর্ডার পেনের একটা অংশ, রিজন। এখানে আমি কি করব, ওই অ্যাঙ্কর পেনটা বসাই দিব, কারণ আমরা জানি যে লেআউটের ভেতরে লেআউট করা যায়, নেস্টেড করা যায়। অ্যাঙ্কর পেনের ভেতরেও আপনি অ্যাঙ্কর পেন রাখতে পারেন, আপনার ইচ্ছা। তো সেটা করলে যেটা হবে যে আমরা যদি এটাকে রান করি তাহলে আপনি দেখবেন যে আমাদের ড্যাশবোর্ড এফএক্সএমএলটাকে আমরা স্টার্ট মেথডে লোড করেছি। সো ওখানে আমরা সিন তৈরি করেছি, সিন তৈরির আমাদের যে স্টেজ সেটাতে সেট করেছি সিনটা, এবং স্টেজটাকে শো করলে, স্টেজ শো করা মানে উইন্ডোটা অ্যাপিয়ার হবে, and the scene consume the whole window. So this is my dashboard fxml এর যে সিন সেটা। এখন এই সিনের লেআউট হচ্ছে বর্ডার পেন, তার যে সেন্টারের অংশটুকু আছে, নট দ্য টপ, নট দ্য বটম। তার মানে আমি সিন সুইচ করব না, আমার সিন এটাই থাকবে, কিন্তু সেন্টারে এখন আছে একটা লেভেল, আমি সেন্টারে লেভেলটাকে রিপ্লেস করে দেবো উইথ অ্যান অ্যাঙ্কর পেন। তাহলে কি হবে, আমি যদি এই মেনু আইটেম অন ক্লিকে এই ড্যাশবোর্ড কন্ট্রোলারের যে মেনু আইটেম তার হ্যান্ডলার মেথডে গিয়ে আমি বর্ডার পেনের সেন্টারে আমার অ্যাঙ্কর পেন দিয়ে দিচ্ছি, তাহলে দেখেন এটা একটা আলাদা সিনে না এসে আমার বর্ডার পেনের সেন্টারে লোড হয়েছে। সো দিস ইজ অ্যানাদার ওয়ে অফ ডিজাইন। তার মানে আমরা ডিজাইন কি করতে পারি, এখন এটা যদি আমি একটা নতুন সিনে নিয়ে সেট সিন করতাম তাহলে আমার এই ড্যাশবোর্ডের মেনু টেনু সব রিপ্লেস হয়ে যেত, তখন এখানে আবার একটা ব্যাক বাটন রাখতে হইতো। হ্যাঁ, মানে এটাকে যদি আমি ইন্ডিপেন্ডেন্টলি উইন্ডোতে রিপ্লেস করতাম অ্যাজ এ নিউ সিন, তাহলে তো আমার ড্যাশবোর্ড চলে গেছে, এখানে আবার একটা বাটন রাখতে হতো, ব্যাক টু ড্যাশবোর্ড বা হোম বাটন, ওটা ক্লিক করলে আবার আমি ড্যাশবোর্ডে ফেরত যেতাম। তো ওইভাবে আমাকে সুইচিং করতে হতো টু অ্যান্ড ফ্রো, কিন্তু এখন কি হচ্ছে, আমি সেম ভিউ এর মধ্যেই আছি। ওকে, এনি কোশ্চেন? স্যার সেম ভিউয়ে থাকলে সুইচিং মানে নিডেড না, তাই না? নিডেড না, কারণ আপনার আইরাসে যেমন আপনি দেখেন, যেমন এখানে, আমি যদি এখন এখানে আপনার স্টুডেন্ট ড্যাশবোর্ডে যাই, ঠিক আছে, এখন আমি যদি এখানে একটা আইডি দেই কারো র্যান্ডমলি, ওকে, সো লেটস সে 1522267,
তাহলে এই যে আচ্ছা, এটা তো এরর দিয়েছে, একটা ভ্যালিড আইডি দিতে হবে। একটা ভ্যালিড আইডি কি দেওয়া যায়? স্যার 2211512 স্যার 512 2 ওকে, এটা আপনার। ওকে, তাহলে এই যে চেঞ্জটা হলো, এটা কি নতুন সিনে আসছে না ওইটারই এই জায়গাটার মধ্যে রিপ্লেস হয়ে গেছে? খেয়াল করেন। এই জায়গাটায় আছে, হ্যাঁ চেঞ্জ হয় নাই স্যার। হ্যাঁ, তাহলে এখানে একটা ভিউ আছে, তাই না? তাহলে এখন 1522 কত বললেন? আমার হচ্ছে 2211512। ও 22115112। তাহলে এই যে চেঞ্জটা আসবে, এটা কিন্তু এই যে এগুলোর উপরে একটা ফাঁকা লেভেল টেবিল কিছু একটা ছিল বা কিছু একটা ছিল, সেইখানে আপনি নতুন কিছু আনছেন। তা এখন যদি আপনার এই ট্রান্সক্রিপ্টে ক্লিক করা হয় বা অ্যাটেন্ডেন্স রিপোর্টে ক্লিক করা হয়, তাহলে কি হবে? তাহলে সিন সুইচ হবে তো মনে হয়, এগুলো তো ডাউনলোড হয়ে যায়। ডাউনলোড হয়ে কি হইলো, সে নতুন একটা স্টেজ জেনারেট করলো পিডিএফটা লোড করার জন্য। আপনার ওইটা কিন্তু আছে, ওইটা ডিস্টার্ব করে না, সে নতুন একটা স্টেজে নিয়ে আসছে, তাই না? তো তাহলে সেটা একটা অপশন হতে পারে। আর যদি এখানে দিই অ্যাটেন্ডেন্স রিপোর্ট, এটাতে কি হয়? এটাও একই কাজ করে। ওকে, কিন্তু আপনি যদি এখন এখানে গিয়ে বলেন যে রেজিস্ট্রেশন বিল, তাহলে আমার কোথায় চেঞ্জ হয়েছে? এখানে কোথায় চেঞ্জ হচ্ছে? আমার কি পুরোটা চেঞ্জ হচ্ছে? নো স্যার। কোথায় চেঞ্জ হচ্ছে? সেন্টারে। তাহলে রেজিস্ট্রেশন, লেভেলে, তাই না স্যার? হ্যাঁ, তাহলে রেজিস্ট্রেশনের পেজটা এখানে লোড হচ্ছে, রেজিস্ট্রেশন বিলের পেজটা এখানে লোড হচ্ছে। দেখেন আপনার লেফট টপ আনচেঞ্জ, মানে আপনার অ্যাকচুয়াল পেজ কিন্তু চেঞ্জ হচ্ছে না একটা পেজের। এখন এগুলোকে আপনি ইন্ডিপেন্ডেন্ট পেজ হিসেবে আনতে পারতেন, তাহলে আবার ব্যাক বাটন লাগতো এই ড্যাশবোর্ডে ফেরত আসার জন্য। তা না করে আপনি ড্যাশবোর্ডটা ফিক্সড রেখে লেফটার ওই লোগো ফোগোগুলো, ইউজারের নাম, এগুলো আপনি মেনু মেনু মানে টপে রেখে দিয়েছেন, লেফটে আপনি এগুলো রেখে দিয়েছেন, এন্ড ইউ আর চেঞ্জিং দ্য কন্টেন্ট। এই ইন্ডিভিজুয়াল পেজগুলো, রেজিস্ট্রেশন বিলের পেজ, রেজিস্ট্রেশন পেজগুলোকে আপনি এই পেজের সাব পেজ হিসেবে নিয়ে আসছেন। মেক সেন্স? তো অনেকভাবেই ডিজাইন করা যায়। তো জাস্ট এটা আপনাদেরকে ফিল্টার দেওয়ার জন্য এটা করা। তাহলে এতটুকু আমরা বুঝতে পারলাম কিনা? ইয়েস স্যার। ওকে, ইয়েস স্যার। ঠিক আছে। তো এখন এটা আমরা বুঝলাম, তাহলে এটার কোডটা কি হবে? তাহলে এখন আপনি দেখেন এই চার্টটা যে লোড হলো, আমি যদি আবার আপনাদের দেখাই নতুন করে, এই চার্টটা যে লোড হলো, এই চার্ট লোড করার যে হ্যান্ডলার মেথড, সেটার সেই ইভেন্টটা কি? ইভেন্ট হচ্ছে মাউস ক্লিক। কোথায় মাউস ক্লিক করলে চার্টটা লোড হবে? যে রেগুলার যেটা বাটন, রেজিস্টার বাটনের এদিকটা। বাটন জি স্যার, কোথায় অপশন পেলেন? যে উপরে স্যার, বাটন না স্যার, বাটন কোথায় পেলেন? স্যার রেজিস্টার উপরের অপশনগুলো সিআইটিএস থেকে অ্যাডমিন, ওখানে। এটা কি? এটা একটা মেনু বার। Yes, sir, মেনু বার। এগুলো হচ্ছে মেনু। মেনুতে ক্লিক করলে চার্ট আসবে না। মেনুতে ক্লিক করলে তার আবার না, স্যার। সাব মেনু আছে একটা, রিপোর্টস, এগুলো মেনু আইটেম। আর এই মেনুটাই আবার আরেকটা মেনু আইটেম, তার মানে সাব মেনু। এগুলো হচ্ছে মেনু আইটেম। তাহলে কোথায় ক্লিক করলে চার্টটা আসবে? এখানে ক্লিক করলে চার্ট আসবে? স্যার চার্টার গোলটা কি স্যার? তাহলে মানে ফ্যাকাল্টি বা স্টুডেন্টস, ওটার মধ্যে আমরা যদি মানে অপশন হিসেবে দিয়ে দিলাম। স্ক্রিন না, চলে ঠিক গেল। আছে, আমার প্রশ্ন হলো এখানে ক্লিক করলে কি চার্ট আসবে? এই যে এই জায়গায়। নো স্যার, নো স্যার, নো স্যার, ইটস জাস্ট আমার লেভেল স্যার। তাহলে আমার যে কোনো একটা ইভেন্ট হ্যান্ডলিং এর জন্য দেয়ার ইজ এ Yes, sir. ইভেন্ট এন্ড দেয়ার ইজ এ টার্গেট অফ দ্য ইভেন্ট। তাহলে এই ইভেন্টটা কি বা সোর্স অফ দ্য ইভেন্ট? এখানে ইভেন্টটা কি? মাউস ক্লিক। ইয়েস স্যার। এখন এই মুহূর্তে আমার সোর্স কে ইভেন্টের? স্যার এই মুহূর্তে স্যার মানে ওয়েলকাম টু মিনিয়ারা স্যার, লেভেলটা যেটা লেভেলটা, হ্যাঁ।
লেভেলে ক্লিক করলে তার চার্ট আসবে না, তাহলে স্যার কোথায় ক্লিক করতে হবে? স্যার বাটন যদি থাকে মেনুর স্যার। ভিতরে সাব মেনুর অপশনে ক্লিক করতে হবে। হুম বাটন তো নাই, তাহলে ইফ উই ক্রিয়েট ওয়ান স্যার। এই মেনু আইটেমে ক্লিক করতে হবে। তাহলে এই হ্যান্ডলার মেথডের সোর্স কে হবে? এই মেনু আইটেম। তাহলে আপনাকে এই মেনু আইটেমে যেতে হবে। কোন মেনু আইটেম? এই যে এখানে 5টা মেনু আছে, মেনু বার। তাহলে আমার টপে রেখেছি মেনু বার। মেনু বার কন্টেন্স 5 মেনুস। তার মধ্যে রেজিস্টার মেনু কন্টেন্স অ্যানাদার মেনু, সাব মেনু, তার ভিতরে মেনু আইটেম। তাহলে এই মেনু বার সিলেক্ট করে তার হ্যান্ডলার মেথডে গিয়ে আপনাকে এটা দিতে হবে, এই যে কোড সেকশনে ডান পাশে। তখন এটাতে ক্লিক করলে এই অন অ্যাকশনের কারণে এই মেথডে আমরা, এই মেথডের কাজ কি তাহলে? চার্টের fxml কে লোড করা। কোথায়? at the center of the border pane. তাহলে আমার যে বর্ডার পেন, নাও বর্ডার পেন অলসো নিড এন এফএক্স আইডি। আপনি কিন্তু অ্যাঙ্কর পেনের এফএক্স আইডি দেন নাই এর আগে, অর্থাৎ প্যারেন্ট যে লেআউট অ্যাঙ্কর পেন, বর্ডার পেন, সেগুলো কিন্তু এফএক্স আইডি দিতে হয় নাই, কিন্তু এখন দিতে হবে। কেন? কারণ বর্ডার পেনে আমি কোডের মাধ্যমে অ্যাঙ্কর পেন বা সেট করব। তাহলে আমরা যদি কোডে চলে যাই, তাহলে এটা হচ্ছে আমার ড্যাশবোর্ড এফএক্সএমএল এর যে কন্ট্রোলার, তার মানে যে কমন ড্যাশবোর্ড কন্ট্রোলার, এটাতে যদি চলে যাই, now you can see এই যে load fxml parent to border pane center, এটাই হচ্ছে হ্যান্ডলার মেথডের নাম। ওকে, that is the name of the handler method। এটা আপনি দেখতে পারেন, এই যে লোড, এটা কি ছিল? লোড, না এটা হ্যাঁ, এই যে এটা, এই যে লোড ইউজার স্পেসিফিক জেন্ডার রেশিও চার্ট অন অ্যাকশন। তাহলে আমার সেটাতে যেতে হবে, ওই যে লোড, এই যে লোড জেন্ডার, না কোনটা, এই যে লোড, এই যে এটা, ঠিক আছে, এই যে এখানে দেখাচ্ছে, হ্যাঁ, যে লোড ইউজার স্পেসিফিক জেন্ডার রেশিও চার্ট অন অ্যাকশন। এই যে দেখেন, লোড ইউজার স্পেসিফিক জেন্ডার রেশিও চার্ট অন অ্যাকশন। তাহলে এই মেনু আইটেমে ক্লিক করলে আমার এই মেথডটা এক্সিকিউট হবে ইন দা কন্ট্রোলার। তো এই মেথডে আমরা কি করতেছি? এই মেথডে এই বর্ডার পেনের সেন্টারে যেহেতু আমরা অনেকবার করতেছি, ওই জন্য আমি একটা মেথড লিখে ফেলছি বর্ডার পেনের সেন্টারে অ্যাড করার জন্য। তো এই হচ্ছে আমার এফএক্সএমএল ফাইলের নাম, যে ইউজার স্পেসিফিক জেন্ডার চার্ট ভিউ এফএক্সএমএল। তাইলে এই মেথডে আমরা কি করতেছি? বর্ডার পেনের সেন্টারে এই যে আমরা এফএক্সএমএল লোডার কাকে ইনস্ট্যান্সিয়েট করতেছি উইথ দ্য ফাইল নেম, যেটা এখানে পেয়ে গেলাম প্যারামিটার হিসাবে। তারপরে এফএক্সএমএল লোডারের লোড আমাকে প্যারেন্ট দিবে, সেটা এখন আর আমি সিনের কনস্ট্রাক্টরে দিচ্ছি না, রেদার আমার যে বর্ডার পেন ছিল তার সেন্টারে সেট সেন্টার মেথড ইউজ করে সেটার মেথডের মাধ্যমে সেন্টারে সেট করে দিচ্ছি what the parent. In our case it is an anchor pen. So this is how the next chart fxml is loaded into the center of the border pen. Any question? স্যার আমি যখন ক্রিয়েট করছিলাম তখন হচ্ছে সবগুলাকে একটা সিনের মধ্যে ক্রিয়েট করতে হয়েছিল, মানে ওইভাবেও তো করা যায় সেট ভিজিবল দিয়ে অন অ্যাকশনে করা যায়। যেমন আমার এখানেই আছে যে আপনি যদি কোর্স, আপনি যদি এমপ্লয়ি অ্যাড করতে চান, যেমন সিআইটিএস অ্যাডমিন অ্যাড নিউ ইউজার, তাহলে আমার এখানে ইউজার হচ্ছে সুপার ক্লাস, তাহলে কমন ফিল্ড গুলো ইউজার ক্লাসের এখানে আছে, যেমন আইডি, ওকে, নেম, ইমেল, পাসওয়ার্ড একটা দিলেন, জেন্ডার দিলেন, ডেট অফ বার্থ দিলেন, এগুলো ভ্যালিডেশন নাই কোনো। এখন আপনার শুধু এইটুকু ইনফরমেশন দিয়ে তো আর আইরাস এর ইউজার হয় না। এখন আপনি ইউজার টাইপ সিলেক্ট করবেন,
যদি স্টুডেন্ট হয় তাহলে দেখেন এখানে একটা ট্যাব পেন চলে আসছে। এটা এটা এখন এই যে কম্বো বক্সে যদি স্টুডেন্ট সিলেক্ট করি তাহলে স্টুডেন্ট ট্যাবটা এনেবল হয়ে যাবে, যেখানে আমি মেজর, মাইনর, অ্যাডভাইজার এসব দিচ্ছি। আর যেহেতু নতুন স্টুডেন্ট, সিজিপিএ 0 থাকবে। যদি আমি এখানে ফ্যাকাল্টি দিই তাহলে ফ্যাকাল্টি ট্যাবটা অ্যাক্টিভ হবে, বাকি দুইটা ডিসেবল হবে। এখানে আমি বলছি ডেজিগনেশন, ডিপার্টমেন্ট, নাম্বার অফ পাবলিকেশন, স্যালারি। যদি অ্যাকাউন্টেন্ট এখানে আমি চাইলেও করতে পারবো না, ডিসেবল করা আছে, কিন্তু এখানে দিলে আবার অ্যাকাউন্টেন্ট তখন এনেবল হবে এবং তখন অ্যাকাউন্টেন্ট রিলেটেড যে এক্সট্রা ইনফরমেশন সেটা। তো এইভাবেও আপনি করতে পারেন, কিন্তু কথা হলো যে সেটা লিমিটেড জিনিস করতে পারবেন। কিন্তু চার্ট যদি অনেকগুলো মাল্টিপল চার্ট থাকে, সব এক জায়গায় আনলে কনফিউজিং, ক্লামজি হয়ে যাবে। তো অনেকভাবে সেটা হতে পারে। ওকে, তাহলে লোডিং পার্টটা আমরা বুঝতে পেরেছি কিনা, যে লোড কিভাবে হচ্ছে? জি স্যার। আচ্ছা, এখন লোড তো হলো, এখন আমাকে চার্ট জেনারেট করতে হবে। তো চার্ট জেনারেট করতে হলে আমাকে আগে একটা চার্ট আনতে হবে, তাই না? তো দিস ইজ দ্য পাই চার্ট, যেটা আমরা এই চার্ট থেকে নিয়ে আসছি, এই যে ড্র্যাগ এন্ড ড্রপ। ওকে, এই যে পাই চার্ট একটা ড্র্যাগ এন্ড ড্রপ করে বসানো হয়েছে। তো দিস ইজ দ্য পাই চার্ট, এবং এইটার এই যে প্রপার্টিতে গিয়ে আমরা টাইটেলে বলে দিয়েছি জেন্ডার রেশিও চার্ট। তো জেন্ডার রেশিও চার্ট, তো এগুলো আপনি জাস্ট প্রপার্টি লেআউটে এগুলো করতে পারেন। যেমন আপনার লিজেন্ড নিচে আসবে না লেফটে আসবে না রাইটে আসবে যখন রেন্ডার হবে, তো সেটা এগুলো দেওয়া আছে। টাইটেলটা আপনি কোথায় দেখাবেন, টপে না বটমে, হোয়াটএভার, তো এটা আছে। তো এখন কম্বো বক্স থেকে আমি জেন্ডার রেশিও, নাও জেন্ডার রেশিও অফ হুম, ইট ক্যান বি ফ্যাকাল্টি, ইট ক্যান বি স্টুডেন্ট, ইট ক্যান বি অ্যাকাউন্টেন্ট, ইট ক্যান বি আদার্স, মানে জাস্ট এখানে 3টা দিয়েছি। তো তাহলে আমি যদি এখন স্টুডেন্ট সিলেক্ট করি, এখন এই বাটনে ক্লিক করলে কি হবে, কি হওয়া উচিত? স্যার চার্ট জেনারেট হবে স্টুডেন্টসদের মানে ডেডিকেটেড জেন্ডার রেশিও, তার মানে Yes, sir. মেল ফিমেলের রেশিওটা দেখাবে ফর স্টুডেন্টস। এই যে তো এখন কম্বো বক্স ইজ অবজারভেবল। এই যে কম্বো বক্সের অ্যাড অলে যা দিয়েছেন সেগুলো অটোমেটিক এখানে দেখায়। টেবিল ভিউ এর অবজারভেবল লিস্টে আপনি যখন একটা এমপ্লয়ি অ্যাড করে দেন, যে টেবিল ভিউ ডট গেট আইটেমস ডট অ্যাড, তখন অটোমেটিক একটা রো টেবিলে চলে আসে, রাইট? গত ক্লাসে আমরা এগুলো করেছি, অবজারভেবল লিস্ট। ইয়েস অর নো? জি স্যার করেছি। হ্যাঁ, তো তাহলে আমরা এখান থেকে কম্বো বক্সে যেমন আপনার অবজারভেবল লিস্টে পপুলেট করলেই কম্বো বক্সে দেখা যায়, টেবিল ভিউতে যেমন আপনি অবজেক্ট অ্যাড করলেই অবজারভেবল লিস্টে, টেবিল ভিউর ভেতরে যে অবজারভেবল লিস্ট, সেখানে যদি আপনি এমপ্লয়ি ইনস্ট্যান্স অ্যাড করে দেন তাহলে নতুন একটা রো দেখা যাবে উইথ অ্যানাদার এমপ্লয়ি অ্যান্ড সো অন। সিমিলারলি চার্টেও যখন আমি ডাটা ইনস্ট্যান্স অ্যাড করব, তাহলে চার্টও কিন্তু একটা অবজারভেবল লিস্ট মেনটেন করে, টেবিলের মতো বা কম্বো বক্সের মতো। তাহলে সেই অবজারভেবল লিস্টে আমি যখন ডাটা ইনস্ট্যান্স অ্যাড করব তখন চার্ট জেনারেট হবে। তাহলে এখানে আমি 2টা ডাটা ইনস্ট্যান্স অ্যাড করেছি, দ্যাটস ওয়াই পাই চার্ট হ্যাজ রেশিও অফ 2 স্লাইস। ওকে, এখানে 2টা স্লাইস দেখা যাচ্ছে। আমি যদি 5টা ডাটা ইনস্ট্যান্স অ্যাড করতাম তাহলে 5টা স্লাইস দেখা যেত। বুঝতে পেরেছেন? Yes, sir. সো তাহলে আমাকে পাই চার্টে বা যে কোনো চার্টে আমাকে পাই চার্টের ক্ষেত্রে আমাকে ডাটা ইনস্ট্যান্স অ্যাড করতে হবে। তো তাহলে এটা আমি কিভাবে করব? তো এখন আমরা যদি এখানে যাই, আগে আমরা একটু ডটের হিসাবে আসি। যে আমরা জানি যে ডটের বাম পাশে একটা লেফট হ্যান্ড সাইড থাকে আর একটা রাইট হ্যান্ড সাইড থাকে। তাহলে ডটের বাম পাশে ক্লাস হ্যান্ডেল আসতে পারে, সেই ক্ষেত্রে ডান পাশে কি আসতে পারে, ফিল্টার মেথড। যেমন আসিফ যদি ক্লাস হ্যান্ডেল হয়, আসিফ ডট আইডি, আসিফ ডট শো সিজিপিএ,
তাই না? তাহলে এগুলো নন স্ট্যাটিক ফিল্ড অথবা নন স্ট্যাটিক মেথড। কেন? কারণ ক্লায়েন্ট হচ্ছে ক্লাস হ্যান্ডেল মানে ইনস্ট্যান্স। আবার বাম পাশে ক্লাসের নামও থাকতে পারে, এক্ষেত্রে ডান পাশে আসবে স্ট্যাটিক ফিল্ড স্ট্যাটিক মেথড। যেমন সিস্টেম ডট আউট, এখানে ক্লায়েন্ট হচ্ছে সিস্টেম ক্লাস, তাহলে আউট হচ্ছে একটা স্ট্যাটিক ফিল্ড। আবার এফএক্সএমএল লোডার ক্লাসের নাম ডট লোড, তার মানে লোড হচ্ছে একটা স্ট্যাটিক মেথড। এফএক্স কালেকশন ডট অবজারভেবল অ্যারে লিস্ট, যেটা গত ক্লাসে করেছি, তাহলে এফএক্স কালেকশন ইজ দ্য ক্লাস নেম, তাহলে এটা স্ট্যাটিক মেথড। বুঝা গেল? তাহলে ডান পাশে কি থাকে? মেম্বার। না বুঝলে প্রশ্ন করেন। ইজ দ্যাট ক্লিয়ার? জি স্যার। কনফিউশন থাকলে প্রশ্ন করেন। আচ্ছা, মেম্বার পার্টটা আবার একটু বোঝানো যাবে রাইট হ্যান্ড সাইড? এই যে ক্লাসের মেম্বার যদি ফিল্ড হয় তাহলে আসিফ ডট আইডি, তাহলে বাম পাশে ক্লাস হ্যান্ডেল, স্টুডেন্ট ক্লাসের হ্যান্ডেল আসিফ বা এমপ্লয়ি ক্লাসের হ্যান্ডেল আসিফ। ও ওকে স্যার, ওকে স্যার, এই এক্সাম্পলটাতে আই জাস্ট গট আ বিট কনফিউজ। বুঝেছি স্যার। তাহলে নন স্ট্যাটিক ফিল্ড আসিফ ডট শো সিজিপিএ। আর যদি বাম পাশে ক্লাসের নাম থাকে তাহলে তো মেম্বার গুলো হবে স্ট্যাটিক। তাহলে উদাহরণ হিসাবে যেগুলো আমরা অলরেডি ইউজ করেছি, সিস্টেম ডট আউট, তাহলে আউট কি একটা ফিল্ড বাট স্ট্যাটিক ফিল্ড। লোড একটা কি মেথড বাট স্ট্যাটিক মেথড। Observable array list কি মেথড? স্ট্যাটিক মেথড অফ দিস ক্লাসেস। এই যে সিস্টেম, এফএক্সএমএল লোডার, এফএক্স কালেকশন। তাহলে এইটুকু আমরা বুঝতে পেরেছি। ইয়েস স্যার। আচ্ছা, ডান পাশে মেম্বার হিসাবে ইনার ক্লাসও থাকতে পারে। দিস ইজ এ নিউ থিং ফর ইউ। ইনার ক্লাস মানে হলো এই আউটার ক্লাস উইল কন্টেইন inner class as a member। কিরকম? যেমন ধরেন পাই চার্ট একটা ক্লাস, দিস ইজ দ্য বডি অফ দ্য পাই চার্ট। এখানে পাই চার্ট ক্লাসের ফিল্ডস, মেথডস এগুলো আছে। বাট অলসো অ্যাজ পার্ট অফ দ্য পাই চার্ট ক্লাস কোড দেয়ার ইজ এ ফুল ফ্লেজড ইনার ক্লাস কল্ড ডেটা। যেহেতু এটা মেম্বার, সেই জন্য আমাকে পাই শুধু ডেটা বললে হবে না, পাই চার্ট ডট ডেটা বলতে হবে। সেই জন্য যেহেতু পাই চার্ট ডট, দ্যাটস ওয়াই ইট ইজ এ স্ট্যাটিক ক্লাস, সো ইটস এ ইনার ক্লাস। তো এখন আমি যদি স্টুডেন্ট যদি একটা ক্লাস হয়, তাহলে যে আমি নিউ স্টুডেন্ট করছি, বা আমার যদি একটা অবজারভেবল লিস্ট থাকে লিস্ট 1, তাহলে এলিমেন্টস আর ক্লাস হ্যান্ডেল। তাহলে এই লিস্ট 1 এর এলিমেন্ট গুলো কি? স্টুডেন্ট ক্লাসের হ্যান্ডেল, রাইট? তাহলে ক্লাস হ্যান্ডেল অফ ইন্ডিপেন্ডেন্ট ক্লাস স্টুডেন্ট। কিন্তু আমি যখন বলবো যে আমার এই লিস্টের এলিমেন্ট গুলো হচ্ছে ডাটা ক্লাসের ইনস্ট্যান্স, এখানে বলেছি স্টুডেন্ট ক্লাসের ইনস্ট্যান্স, কম্বো বক্স আপনি বলেছেন স্ট্রিং ক্লাসের ইনস্ট্যান্স, কিন্তু ডাটা তো ইন্ডিপেন্ডেন্ট ক্লাস না, ডাটা হচ্ছে পাই চার্ট ক্লাসের ভেতরের একটা মেম্বার। কাজেই আপনাকে শুধু ডাটা বললে হবে না, পাই চার্ট ডট ডাটা। বাট আসলে এটার মানে হচ্ছে ডাটা ক্লাসের হ্যান্ডেল, বাট ডাটা ক্লাসটা পাই চার্ট ক্লাসের একটা ইনার ক্লাস। তাইলে এলিমেন্টস আর হ্যান্ডেল অফ ডাটা ক্লাস, বাট the data is inner class inside pie chart class. ওকে, এটা বুঝতে পেরেছেন? না বুঝলে কোশ্চেন করেন। জি স্যার। তো তাহলে আমার এই যে পাই চার্টের কন্ট্রোলারে যদি আমি যাই, ইউজার স্পেসিফিক জেন্ডার চার্ট কন্ট্রোলার, এখানে দেখেন আমার এই যে একটা পাই চার্ট আছে, একটা কম্বো বক্স আছে,
কম্বো বক্সের এলিমেন্ট গুলো হচ্ছে স্ট্রিং টাইপের অবজেক্ট, তাহলে এই কম্বো বক্সের এলিমেন্ট গুলো হচ্ছে স্ট্রিং হ্যান্ডেল, ওই জন্য আপনি ওখানে স্ট্রিং অ্যাড করতেছেন। কিন্তু পাই চার্টের আমরা একটা যে অবজারভেবল লিস্টটা দিতে চাই সেটার এলিমেন্ট গুলো হচ্ছে ডাটা ক্লাসের ইনস্ট্যান্স, সেইটা আবার যে কোনো ডাটা না, পাই চার্টের ভেতরে যে ডাটা ক্লাস তার ইনস্ট্যান্স। তো যেহেতু এটা অবজারভেবল লিস্ট, এটার ইনস্ট্যান্স হবে অ্যারে লিস্ট, আমরা বের করে নিলাম। তো এখন আমি আমার এই কম্বো বক্সে যেভাবে অ্যাড করি, টেবিলে যেভাবে অ্যাড করি, সেভাবে আমি আমার লিস্টে অ্যাড করতেছি কি ডাটা ক্লাসের ইনস্ট্যান্স। তো ডাটা ক্লাসের কনস্ট্রাক্টরে দুইটা ফিল্ড আছে, একটা হচ্ছে নেম আর একটা হচ্ছে ভ্যালু। তো নেমটা হচ্ছে ডেসক্রিপশন অফ দ্য কাউন্ট আর এটা হচ্ছে দ্য কাউন্ট ইটসেলফ। তাহলে আমরা বলতেছি যে কম্বো বক্সের সিলেকশন যদি স্টুডেন্ট হয় তাহলে আপনাকে এখানে কোড লিখতে হবে, আপনাকে লিখতে হবে যে আপনি ওপেন করবেন স্টুডেন্ট ডট বিন, ওপেন করে দুইটা কাউন্ট তৈরি করবেন বেসড অন জেন্ডার ইউজিং গেটার মেথডস। তাহলে যে গেট জেন্ডার মেথড দিয়ে ফাইলটা ওপেন করতে হবে, করে একটা একটা করে স্টুডেন্ট রিড করবেন, করে গেট জেন্ডার দিয়ে দেখবেন যে জেন্ডারটা মেল না ফিমেল, মেল হইলে মেল কাউন্ট প্লাস প্লাস, ফিমেল হইলে ফিমেল কাউন্ট প্লাস প্লাস। তারপরে এখানে আপনি কনস্ট্রাক্টরে কি পাঠাবেন, মেল কাউন্ট ফিমেল কাউন্ট। তো সেটা আপনারা করবেন, আমি এখানে ডাইরেক্ট একটা ফেক ভ্যালু দিয়ে দিচ্ছি। তো এটা একটা ফেক ভ্যালু, কিন্তু আপনি যখন প্রজেক্ট হিসাবে করবেন তখন বেসিক্যালি এটা আপনার ডাটাবেস থেকে বা ইন ইউর কেস ফাইল থেকে কাউন্ট বের করে নিতে হবে। ইফ ইট ইজ স্টুডেন্ট দেন ফ্রম স্টুডেন্ট বিন, এলস ইফ ইট ইজ ফ্যাকাল্টি দেন ফ্যাকাল্টি ডট বিন, এলস ইফ ইট ইজ অ্যাকাউন্টেন্ট এন্ড সো অন। ওকে, বুঝাতে পারছি? তাহলে ডিপেন্ডিং অন ইউর কম্বো বক্স আপনি সেই পার্টিকুলার ফাইল থেকে কাউন্ট বের করবেন। আপনাদের ডেমো দেওয়ার জন্য আমি কাউন্টটা সরাসরি একটা ভ্যালু বসাই দিছি, কারণ আমি ফাইল থেকে রিড করে ওইটা করি নাই, কারণ ওটা আপনারা অলরেডি পারেন, ফাইল হ্যান্ডলিং এ দেখানো হয়েছে, তাই না, কিভাবে ফাইল ওপেন করে অবজেক্ট রিড করতে হয়। সো সেটা আপনাদের করতে হবে, মানে মাইক্রো লেভেলের স্পুন ফিডিং করলে আপনার সেলফ লার্নিং হবে না। সো আপনারা এই মিনি আইরাসটা ডাউনলোড করে এটা ট্রাই করবেন। তাহলে আপনার একটা স্টুডেন্ট ডট বিন তৈরি করবেন যেখানে আপনার স্টুডেন্ট অবজেক্ট গুলো রাইট হতে থাকবে। হ্যাঁ, ফ্যাকাল্টি ডট বিন ক্রিয়েট করবেন যেখানে ফ্যাকাল্টি, এইভাবে আপনি যে কয়টা ইউজার থাকবে সেই কয়টা বিন ফাইলে রাইট করতে থাকবেন, সেখান থেকে ওপেন করে কাউন্টগুলো বের করবেন। বাট বটম লাইন হচ্ছে আপনাকে ডাটা ইনস্ট্যান্স তৈরি করতে হবে। তাহলে পাই চার্টের যে ডাটা ইনস্ট্যান্স, এই দুইটা করে ভ্যালু নেয় কনস্ট্রাক্টরে, যে আপনার ডাটাটার ডেসক্রিপশন কি আর ডাটাটার ফ্রিকোয়েন্সি বা কাউন্ট কত। তো সেগুলো দিয়েই আসলে আমি যদি দুইটা ডাটা ইনস্ট্যান্স তৈরি করি তাহলে দুইটা ডাটা ইনস্ট্যান্সকে 100% ধরে রেশিও দেখাবে। আমাদের 5টা থাকতো তাহলে 5টাকে 100% ধরে রেশিও দেখাবে। তো যে কয়টা ডাটা ইনস্ট্যান্স সে কয়টা স্লাইস তৈরি হবে। এখন আমি লিস্ট তৈরি করে ফেললাম, তো বাটন ক্লিক করলে প্রত্যেকবার আমি লিস্টটা খালি করে নিব, যাতে আমার আগের গুলোর সাথে যোগ হতে না থাকে, নতুন করে যাতে হয়। Then I am adding male count and female count to my list. What is the list? Observable list. এই যে এখন আমার এই অবজারভেবল লিস্টটাই বেসিক্যালি আমি পাই চার্টে যদি অ্যাড করে দেই, ওই যে আপনার কম্বো বক্সের মতো বা টেবিল ভিউর মতো, দ্যাটস ইট, আপনার চার্ট ইজ জেনারেটেড। তাহলে এইটুকু করলেই আমার চার্ট জেনারেটেড। অল আই নিড টু ডু ইজ create an observable list, add data instances, and use that observable list to the internal list of your chart. আপনি get data dot add ও করতে পারতেন, সেক্ষেত্রে আপনাকে অবজারভেবল লিস্ট লাগতো না, get data dot add করলেই একটা একটা করে অ্যাড হয়ে যেত। কিন্তু আমি একটা এক্সটার্নাল অবজারভেবল লিস্ট তৈরি করে সেট ডাটা করে দিয়েছি। দুইভাবেই করা যায়, ঠিক আছে, আপনি এটাও করতে পারতেন। আমি বুঝাতে পারছি? জি স্যার। হুম। তো
আপনার চার্ট কিন্তু এই যে আপনার এখানে ডাটা সেট, ডাটা ইনস্ট্যান্স অ্যাড করা আর লিস্টটাকে চার্টে সেট করে দেওয়া, এটা আমরা করেছি। কিন্তু আমি যদি লিস্ট ইউজ না, আমার নিজস্ব অবজারভেবিলিটি যদি ডিক্লেয়ার না করতাম, তাহলে আমি ওই যে কম্বো বক্সে আপনি গেট আইটেমস ডট অ্যাড করেছেন না, ওখানে চার্টের ক্ষেত্রে অবজারভেবল লিস্টের নাম হলো আইটেমস, আর এখানে এটার নাম হলো ডাটা। হ্যাঁ, তাহলে আপনি গেটার দিয়ে ডাটা দিয়েও এটা করতে পারতেন। ডট গেট ডাটা, এই যে দেখেন গেট ডাটা ডট অ্যাড, এটাও আপনি করতে পারতেন। এই যে নিউ ডাটা, এইভাবে আপনি একটা একটা করে করতে পারতেন, সেটাও পারতেন। তাহলে আর আপনার এটা লাগতো না। ঠিক আছে, ধরেন আমি যদি এটা কমেন্ট করে দিই, তাহলে ধরেন এখানে আমি বললাম যে আমার সি প্লাস প্লাস জানে, এই যে আমার সি প্লাস প্লাস জানে হলো, জাভা জানে 50 জন। ওকে, তারপরে আমার সি প্লাস প্লাস জানে 40 জন। তারপরে ধরেন পাইথন জানে 30 জন, সি শার্প জানে 10 জন, সি জানে। তাহলে ধরেন একটা ট্রেনিং অফার করার জন্য সার্ভে করা হচ্ছে, তো সেখানে সার্ভে জিজ্ঞেস করা হচ্ছে যে কে কোন ল্যাঙ্গুয়েজ জানে, তো সেখান থেকে কাউন্ট বের করে কোন কোন ল্যাঙ্গুয়েজ জানে। তো চেক বক্স আছে 10টা, যে যে কয়টা জানে সে সেই কয়টা চেক বক্সে দিয়ে সাবমিট করে দিল। সেখান থেকে কাউন্ট বের করে দেখা হলো যে এই পার্টিকুলার ল্যাঙ্গুয়েজগুলো কতজন স্টুডেন্ট জানে। এখন সেইটা দিয়েই যদি আমি চার্ট জেনারেট করি, সেটা দিয়ে যদি আমি চার্ট জেনারেট করি, ঠিক আছে, তো তাহলে আমার বেসিক্যালি চার্টটা এখন চেঞ্জ হয়ে যাবে। এখন আমার চার্টে আসবে এগুলো, আমি যদি নতুন করে রান করি সেটাই দেখবেন। এখন কিন্তু আর কম্বো বক্সের সিলেকশন ম্যাটার করে না, কারণ ওটা এর বাইরে। আচ্ছা, এখানে কিছু একটা প্রবলেম হয়েছে, সেটা দেখতে হবে। আচ্ছা, দিলাম একটা, এই যে দেখেন, ঠিক আছে। তাহলে এই যে দেখেন এখন পাইথন, সি শার্প, সি, সি প্লাস প্লাস, জাভা এটসেট্রা। আর আমি যেখানে ক্লিক করি আমাকে ইনফরমেশন অ্যালার্টে দেখাচ্ছে জাভা কয়জন জানে, ওকে, সি প্লাস প্লাস কয়জন জানে, ওকে। বুঝতে পেরেছেন? তাহলে আপনার যে বাইরের আউটার অবজারভেবল লিস্ট লাগবে এমন না, কারণ কম্বো বক্স টেবিলের মতো চার্টের ভেতরে অবজারভেবল লিস্ট একটা আছেই অলরেডি, ওটাকেও আপনি গেটার দিয়ে অ্যাড করতে পারেন একটা একটা করে। সেটাও করতে পারেন। আমি যদি নতুন অ্যাড করতে চাই, যে অলরেডি আমার 5টা আছে, আমি আরেকটা অ্যাড করতে চাই, তখন এই যে আমার এই যে গেট ডাটা ডট সেট, এইটা আমার কাজে লাগবে, তখন আমার এটা কাজে লাগবে। কিন্তু আমি যদি পুরো সেটটাকে রিপ্লেস করে দিতে চাই, নট এক্সিস্টিং চার্টে আমি আরেকটা স্লাইস ইন্ট্রোডিউস করতে চাই, তখন আপনি এটা দিয়ে করবেন, কারণ আপনি চার্টকে ফেলে দিবেন না,
অলরেডি 5টা আছে, এখানে আপনি আরেকটা অ্যাড করতে চান রান টাইমে, তখন গেট ডাটা ডট অ্যাড। কিন্তু যদি এমন হয় যে না আমি নতুন করে রিপ্লেস করব চার্টটাকে, পুরো চার্টটাকে, তাহলে পুরো অবজারভেবল লিস্টটাকে আপনি রিপ্লেস করে দিতে পারেন উইথ ইউর ওন অবজারভেবল লিস্ট, যেটা আমরা করছিলাম আর কি ওখানে। ওকে, তাহলে কি জিনিসটা বুঝতে পেরেছেন? ইয়েস স্যার। ওকে, এনি কোশ্চেন? কারো কোনো বুঝতে অসুবিধা কোথাও? নো স্যার। তাহলে লজিক কি চার্ট জেনারেট করার? একটা রুল অফ থাম, জেনারেল রুল অফ থামটা কি হবে বলেন? জেনারেল রুল অফ থাম হলো যে you need to have the chart in your FXML like combo box table view. The chart also has an internal observable list. Now the way we add elements to the observable list of combo box table view, similarly chart এর observable list এও আমাদেরকে elements add করতে হবে, now which is nothing but data instance. যে কয়টা ডাটা ইনস্ট্যান্স অ্যাড করব আমার চার্টে অ্যাকর্ডিংলি সেটা রিফ্লেক্টেড হবে। ওকে, স্যার ভেরি সিমিলার টু টেবিল ভিউ, তাই না স্যার? মানে লিস্ট নিয়ে আমরা যখন কাজ করছি, মানে যে কোনো নোড, এগুলো তো এফএক্সএমএল নোড, চার্ট, টেবিল ভিউ, কম্বো বক্স, এগুলো তো এফএক্সএমএল নোড। এখন যে সমস্ত নোড ইন্টারনালি কালেকশন কন্টেইন করে, যেমন বাটনের মধ্যে কোনো ইন্টারনাল কালেকশন নাই, বাট কম্বো না বক্স, স্যার টেবিল ভিউ যেমন স্যার। কম্বো বক্স আছে, এই যে জি স্যার, কম্বো বক্স। টেবিল ভিউতে আছে, সেরকম চার্টেও থাকবে। একটা বার চার্টে কয়টা বার আসবে, এক একটা বার এক একটা ডাটা, তাহলে বারের মধ্যে একটা বার চার্টে একটা ইন্টারনাল কালেকশন থাকবে। তো এফএক্সএমএল নোড যেগুলো ইন্টারনাল কালেকশন হোল্ড করে, যেমন মেনু বার, ওর মধ্যে একটা ইন্টারনাল কালেকশন আছে, তাহলে মেনু বারের যে অবজারভেবল লিস্ট ওইটাতে কি হোল্ড করে সে? কম্বো বক্সের অবজারভেবল লিস্ট আপনি কি হোল্ড করেন? এইটার ক্ষেত্রে কি আছে? স্ট্রিং। আপনি যদি এখানে একটা কম্বো বক্স রাখতেন সেকশন নাম্বার 1 2 3 4, তখন এটা ইন্টিজার হতে পারতো। আপনি যদি এখানে একটা টেবিল থাকে, সেই টেবিলের অবজারভেবল লিস্টের এলিমেন্ট গুলো কি টাইপের বলেন দেখি? If you have a table, টেবিলের অবজারভেবল লিস্টের এলিমেন্ট গুলো কি হবে? স্ট্রিং বা ইন্টিজার। না, তা কেন হবে? টেবিলের রো না স্যার, স্ট্রিং। স্টুডেন্ট যদি দিই আমরা স্যার, হ্যাঁ, স্টুডেন্ট দিলে স্টুডেন্ট হবে, এমপ্লয়ি দিলে জি এমপ্লয়ি স্যার। হবে, প্রোডাক্ট দিলে প্রোডাক্ট হবে। আইডি। হ্যাঁ, এই পাই চার্টের এলিমেন্ট গুলো কি অবজারভেবল লিস্টের? ডাটা ইনস্ট্যান্স। মেনু বারের যে অবজারভেবল লিস্ট, তার এলিমেন্ট গুলোর টাইপ কি? হোয়াট আর দ্য এলিমেন্টস অফ মেনু বার? স্যার স্টুডেন্ট, ফ্যাকাল্টি। মেনু বারের এলিমেন্ট স্টুডেন্ট, ফ্যাকাল্টি? না 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 স্যার, এলিমেন্ট। হ্যাঁ, মেনু বারের এলিমেন্ট কি? মেনু। তাহলে মেনু বারের যে অবজারভেবল লিস্ট, তার টাইপ হচ্ছে মেনু। আবার মেনুর এলিমেন্ট কি? মেনু আইটেমস। মেনু আইটেম। তাহলে মেনুর ভেতরে যে অবজারভেবল লিস্ট, তার এলিমেন্ট টাইপ হচ্ছে মেনু আইটেমস। মেনু আইটেমস এর ভেতরের যে কালেকশন, সেটা কি, তার টাইপ কি? নাই, এটা আপনাকে কনফিউজ করার জন্য প্রশ্নটা করছি। মেনু আইটেম ডাজ নট কন্টেন এনি কি, থাকতেও পারে নাও থাকতে পারে। যেমন এখানে
আপনি মেনু আইটেমের জায়গায় একটা মেনু কি রেখেছেন। তো ডিপেন্ডস অন দ্য নোড যে হোয়াট ইজ দ্য টাইপ অফ দ্য ইন্টারনাল অবজারভেবল লিস্ট। এখন আমি গেটার দিয়ে একটা একটা করে অ্যাড করতে পারি, বা আমি নিজেই একটা সেই ধরনের অবজারভেবল লিস্ট বা বাইরে থেকে তৈরি করে সাপ্লাই দিতে পারি সেটার দিয়ে। দুটোই পসিবল। বুঝতে পেরেছেন? Is that clear so far? Yes, sir. Yes, sir. এখন দেখেন, আমি যদি স্টুডেন্ট দেই, আমার স্টুডেন্টের রেশিও দেখাচ্ছে। আমি যদি ফ্যাকাল্টি দেই, আমার ফ্যাকাল্টির রেশিও দেখাচ্ছে। এটা কিভাবে হচ্ছে আমরা দেখলাম, ওই যে আমরা ফাইল থেকে আমরা কাউন্ট বের করে নিচ্ছি। এটা আমি আপনাকে ডেমোর জন্য একটা বসাই দিচ্ছি, বাট আলটিমেটলি এখানে দুইটা কাউন্ট বের করতে হবে ওই পার্টিকুলার ফাইল থেকে, এবং আমরা ডাটা ইনস্ট্যান্সে যা দেবো সেভাবে আসবে। এটা তো গেল। তাহলে এই যে সেট করে দিলেই কিন্তু আমার চার্ট জেনারেট হয়ে যাবে অটোমেটিক। তাহলে চার্ট জেনারেশন পর্যন্ত, এই যে চার্ট জেনারেট হচ্ছে, এইটার জন্য কিন্তু আমার এই 41 নম্বর লাইন শেষ, আর কিছু দরকার নাই। কিন্তু এখন আপনি যখন এই স্লাইসে ক্লিক করতেছেন, তখন সে আপনাকে একটা, এখানে তো জাস্ট আপনি রেশিও দেখতেছেন, অ্যাবসলিউট ভ্যালুর ব্যাপারে আপনার আইডিয়া নাই। হ্যাঁ, যে এটা 50% এর বেশি আছে, ধরেন যদি 60% ধরেন, তাহলে এটা কি 600 আর 400 নাকি 6000 আর 4000? হাউ ডু ইউ নো? সেম চার্টই তো দেখবেন। তো তখন আপনাকে ইন্ডিভিজুয়াল ভ্যালুগুলো দেখতে চাইতে পারেন। এখানে ক্লিক করলে আমাকে একটা ইনফরমেশন অ্যালার্টে দেখাচ্ছে যে নাম্বার অফ ফিমেল স্টুডেন্ট ইউজার ইজ এত, 5400, আর মেল হচ্ছে আমার 7000। তাহলে এই ইনফরমেশন অ্যালার্টটার জন্য যে ইভেন্ট, সেই ইভেন্টটা কি? এটা কোন ইভেন্ট? মাউস ক্লিক। এখানে মাউস ক্লিক করলেই সেটা আসতেছে, তাই না? এখানে মাউস ক্লিক করলেই সেটা আসতেছে। তাহলে আমার ইভেন্টটা কি এখানে? স্যার মাউস ক্লিক অন চার্ট হবে না, মানে ফর দ্য পপ আপ টু, মানে অনটা পরে আসি, ইভেন্টটা আগে বলেন। মাউস ক্লিক, এখানে যদি আমি ক্লিক করি, হোয়াট ইজ দ্য ইভেন্ট? স্যার মাউস ক্লিক। মাউস ক্লিক। এখন এখানে যদি মাউস ক্লিক করি, হোয়াট ইজ দ্য ইভেন্ট? এখানে তো ইভেন্ট হবে না স্যার। মাউস ক্লিক ইভেন্ট। মাউস ক্লিক ইভেন্ট স্যার, মানে কোনো রেসপন্স তো নাই স্যার। রেসপন্স নাই, কারণ অ্যাঙ্কর পেন যখন আমার সোর্স অফ ইভেন্ট, তখন আমি অ্যাঙ্কর পেনের জন্য কোনো হ্যান্ডলার মেথড দেই নাই, কিন্তু বাটনটার জন্য দিয়েছি। সেজন্য এখানে ক্লিক করলে কিছু একটা হবে, বিকজ দেয়ার ইজ এ হ্যান্ডলার মেথড। সেখানে ক্লিক করলে সেই হ্যান্ডলার মেথড এক্সিকিউট হবে এন্ড সামথিং ইজ হ্যাপেনিং। কিন্তু এখানে ক্লিক করলে নাথিং উইল বি এক্সিকিউটেড এখানে, বিকজ ফর অ্যাঙ্কর পেন মাউস ক্লিক ইভেন্ট এর জন্য কোনো হ্যান্ডলার মেথড ডিফাইন করা নাই। আপনি ইভেন্ট ট্রিগার করলেও এখানে যতই আমি মাউস ক্লিক করি, ইভেন্ট ট্রিগার হচ্ছে, বাট দেয়ার ইজ নো করসপন্ডিং হ্যান্ডলার মেথড, সো নাথিং ইজ হ্যাপেনিং। তাইলে it is important to define the handler method for the node, কোন নোডটা আমার ইভেন্টের সোর্স, এই ক্ষেত্রে বাটন। তো বাটন নোডটাকে সিলেক্ট করে আমি ইভেন্ট হ্যান্ডলার মেথড ডিফাইন করে দেব, তাই না? বা যদি একটা চেক বক্স থাকতো, তাহলে চেক বক্সটাকে, বা এই ক্ষেত্রে আমরা মেনু আইটেমের জন্য আমরা একটা ইভেন্ট হ্যান্ডলার মেথড সেট করে দিয়েছি, সো সামথিং ইজ হ্যাপেনিং। তাহলে এই ইভেন্ট হ্যান্ডলার মেথড আমরা কিভাবে ডিফাইন করি বলেন তো? হাউ ইউ অ্যাড এ ইভেন্ট হ্যান্ডলার মেথড ফর দিস মেনু আইটেম, কিভাবে এটা করি? বা হাউ ইউ অ্যাড ইভেন্ট হ্যান্ডলার মেথড ফর দিস বাটন, বা হাউ ইউ অ্যাড ইভেন্ট হ্যান্ডলার মেথড ফর দিস বাটন, কিভাবে এটা করি আমরা? প্রসেসটা কি বলেন? How will you add event handler to a button?
বলেন। আচ্ছা, কোশ্চেনটা কি জাস্ট মানে ইভেন্ট হ্যান্ডলার অ্যাড করা টু মানে মানে আমি to the চাই একটা button? বাটনে ক্লিক করলে কিছু একটা ঘটুক, তাহলে আমাকে একটা ইভেন্ট হ্যান্ডলার অ্যাড করতে হবে না? জি স্যার। সেটার প্রসেসটা কি, এটাই কোশ্চেন। হাউ ডু ইউ ডু দ্যাট? স্যার বাটন সিলেক্ট করব, কোথায় কোথায় সিলেক্ট করবেন? স্যার এফএক্সএমএল মানে ফাইল থেকে আমরা বাটনটা সিলেক্ট করব স্যার। কোন কিসের মধ্যে? সিন বিল্ডারে। জি স্যার। মাই ব্যাড স্যার। তো ধরেন আমার এই বাটনটাকে, তাহলে বাটনটাকে আগে সিলেক্ট করতে হবে, তাই না? এই যে বাটনটাকে সিলেক্ট করতে হবে, তারপর ইয়েস স্যার। স্যার দেন কোডে গেলে কোডে যে গিয়ে অপশন আসবে স্যার। আপনাকে এই হ্যান্ডলার মেথডটা জি ডিফাইন। স্যার। ওকে, অনেক স্যার। তাহলে এটা আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, Yes, sir. মেনু আইটেমের জন্য আমরা কি করতে পারি? মেনু আইটেমটাকে সিলেক্ট করতে হবে, করলে এই যে হ্যান্ডলার মেথড। মেনু আইটেমটাকে সিলেক্ট করতে হবে, করলে এই যে হ্যান্ডলার মেথড। তাহলে আপনি যে নোডটাকে আপনার ইভেন্টের সোর্স হিসেবে ইউজ করতে চান, সেই নোডটাকে সিলেক্ট করে কোড সেকশনে গিয়ে হ্যান্ডলার মেথডটা দিয়ে দিতে হবে। এটাই স্ট্যান্ডার্ড প্রসিজিওর, যেটা আমরা অলরেডি জানি, রাইট? তাই তো নাকি? ইয়েস স্যার। তাহলে এখানে আমি যদি এখন ফিমেল কাউন্ট দেখতে চাই বা মেল কাউন্ট দেখতে চাই, আমার যে মাউস ক্লিক ইভেন্ট, এটার সোর্স কে হবে? স্যার লোড জেন্ডার রেশিও চার্ট মানে বাটনটা স্যার। এই চার্ট বাটন কোথায় পেলেন? স্যার মানে যে যেটা আমি ক্লিক করলাম স্যার সোর্স হিসেবে, স্যার মানে যেখানে আমি আমরা ক্লিক করব লোড কোথায়? করছি না স্যার। আমি ক্লিক করব কোথায়, কিসের উপরে, কোথায় ক্লিক করব? স্যার কোশ্চেনটা তো হচ্ছে মানে চার্টটা জেনারেট মানে আমরা কোন অ্যাকশন চার্ট তো জেনারেট হয়ে গেছে। আমার প্রশ্ন স্যার। হচ্ছে বাটনের জন্য যদি ইভেন্ট হ্যান্ডলার মেথড লাগে, তাহলে বাটনের উপরে আমি সিলেক্ট করব, ক্লিক করব। ইয়েস স্যার। তাহলে বাটনটা হচ্ছে আমার সোর্স অফ দ্য ক্লিক। চার্ট জেনারেট করার জন্য যে মেথড, এই বাটনটা হচ্ছে সেই মেথডের সোর্স। তাহলে বাটনটাতে ক্লিক করলে সেটা হবে। তাহলে বাটনটা হচ্ছে সোর্স অফ মাই ক্লিক। তা এখন আমি যে এখানে আমার এই যে কাউন্ট দেখতে পাচ্ছি একটা ইনফরমেশন অ্যালার্টে, তাহলে ইনফরমেশন অ্যালার্ট জেনারেট করার জন্য আমার যে মাউস ক্লিক করব, এটার সোর্স কি? স্যার এই যে চার্টটা ডিসপ্লে হচ্ছে ওইটা মানে কি সেটা কি বাটন না চার্ট? নো স্যার চার্ট। তাহলে চার্টের এরিয়া তো আমার এই পুরাটা হচ্ছে চার্ট। এই যে বর্ডার কালার দেওয়া আছে, ব্লু বর্ডার কালার। তার মানে আমি এই চার্ট এখানে ক্লিক করলে তো সেটা হওয়া উচিত, এখানে ক্লিক করলে তো হওয়া উচিত, এখানে ক্লিক করলে তো এই পুরাটা তাকে হচ্ছে না স্যার একটা তাহলে ডিস্টিংশন আমরা ক্লিক চার্ট করি। ইজ নট মাই সোর্স। তাহলে এখানে ক্লিক করলে হচ্ছে, তাহলে হোয়াট ইজ মাই সোর্স? এই যে স্লাইস গুলো, এই স্লাইস গুলো হচ্ছে আমার সোর্স অফ মাই ইভেন্ট। এখন বাটনকে যদি আপনি সোর্স হিসেবে ইউজ করতে চান, বাটনকে সিলেক্ট করে হ্যান্ডলার মেথড দিতে হবে। যে বাটনকে সিলেক্ট করলাম, এই লেভেলকে সিলেক্ট করে দিলে তো হবে না, বাটনকে আগে সিলেক্ট করতে হবে। এই যে এখানে বাটনকে আগে সিলেক্ট করতে হবে, হ্যাঁ, যেটাতে হ্যান্ডলার অ্যাড করতে চান সেটাকে আগে সিলেক্ট করতে হবে, দেন ইউ অ্যাড দ্য হ্যান্ডলার এট দ্য রাইট হ্যান্ড সাইড। তা আপনার এখানে স্লাইস গুলা কোথায় যে আপনি ওটা সিলেক্ট করবেন হ্যান্ডলার অ্যাড করার জন্য? ডু ইউ হ্যাভ এনি স্লাইস হিয়ার? নো স্যার। নো, বিকজ স্লাইস ইজ নট স্ট্যাটিক নোড, ইটস এ ডাইনামিক নোড। এটা ডাটা ইনস্ট্যান্সের উপর বেস করে রান টাইমে এই নোডগুলো জেনারেট হবে। তাইলে আপনি যখন ইনিশিয়ালি এটাকে আনছেন, তখন কিন্তু আপনার চার্ট ইজ দেয়ার ইন দ্য এফএক্সএমএল, সো চার্ট ইজ রেন্ডার্ড, কিন্তু স্লাইস গুলো কিন্তু এখনো তৈরি হয় নাই। কেন? কারণ চার্টের অবজারভেবল লিস্ট এমটি।
এখন অবজারভেবল লিস্টে আপনি যখন ডাটা ইনস্ট্যান্স দিবেন তখন শুধু ওই স্লাইস নোটগুলো তৈরি হবে, তার আগে স্লাইস নোটগুলো তো সিন বিল্ডারে নাই। তাইলে সিন বিল্ডারে যেহেতু নোটগুলো নাই, সিন বিল্ডারে কিন্তু বাটন ছিল, লেভেল ছিল, কম্বো বক্স ছিল, আপনি চাইলে সিন বিল্ডারে ওগুলোর হ্যান্ডলার মেথড দিতে পারতেন বা মেনু আইটেম গুলো দিয়েছেন, চার্টেও দিতে পারেন ওভারঅল, কিন্তু স্লাইস গুলোর উপরে তো দিতে পারবেন না, কারণ স্লাইস গুলো তো ডাজ নট এক্সিস্ট এট দ্য ডিজাইন লেভেল। বুঝাতে পেরেছি প্রবলেমটা কি? জি স্যার। হ্যাঁ, তো তাহলে আপনি যেটা সিলেক্ট করতে পারছেন না সেটাতে হ্যান্ডলার মেথড দিবেন কি করে? তো তখন আপনাকে ডাইনামিক নোটগুলোর জন্য ডাইনামিক্যালি আপনাকে ইভেন্ট হ্যান্ডলার অ্যাড করতে হবে। ওকে, তো এখানে দেখেন অ্যাডিং হ্যান্ডলার মেথড ডাইনামিক্যালি ফর ডাইনামিক্যালি জেনারেটেড নোট। ওকে, in this case pie slice of pie chart অথবা bars of bar chart অথবা dots of line chart etc. ওকে, তাহলে এটা কিভাবে করতে হবে? ওকে, তো এটার জন্য আমার যে ডাইনামিক নোড এটা আগে বের করতে হবে। তাহলে আমার ডাইনামিক নোড কোথায় আছে? আমার ডাইনামিক নোড আছে ডাটা ইনস্ট্যান্স। ডাটা ইনস্ট্যান্সটাই ডাইনামিক নোডকে রিপ্রেজেন্ট করে। তাহলে ডাটা ইনস্ট্যান্স কোথায় আছে? আমার অবজারভেবল লিস্টে আছে, এই পাই চার্টের ভেতরে যে একটা অবজারভেবল লিস্ট এটার মধ্যে আছে। তাহলে আমি যদি এখন বলি যে একটা ফর লুপ চালাই, এই যে পাই চার্ট ডট গেট ডাটা আমাকে অবজারভেবল লিস্টটা দিবে, রাইট? এটা বুঝতে হবে আগে আপনাকে। আমরা এখান থেকে কি পাবো? পাই চার্টের যে ইন্টারনাল কালেকশন সেটা পাবো। কম্বো বক্সের গেট আইটেমস কি দেয় আপনাকে? টেবিল ভিউর গেট আইটেমস কি দেয়? ওর ভেতরে যে কালেকশনটা আছে সেটা দেয়, রাইট? ইয়েস স্যার। তো সেইটাকে আমরা এখন ফর লুপে চালাচ্ছি। তাহলে ওটার এলিমেন্ট গুলো কি? পাই চার্ট ডাটা টাইপের এলিমেন্ট। তাইলে এই ডাটার ভিতরে একটা একটা করে ওই ইনস্ট্যান্স গুলো আসবে। তাইলে এই ডাটা ইনস্ট্যান্স থেকে ডাটা ক্লাসের গেট নোড আমাকে ডাইনামিক নোডটা দিবে, এবং সেই ডাইনামিক নোডে আমি ইভেন্ট হ্যান্ডলার অ্যাড করব ইউজিং অ্যাড ইভেন্ট হ্যান্ডলার মেথড। এটুকু বুঝতে পেরেছেন কিনা? মেথড চেঞ্জ হয়েছে। হ্যাঁ, তাহলে ডাটা ইনস্ট্যান্স থেকে আমি তার যে করসপন্ডিং নোড যেটা রান টাইমে দেখি সেই নোডটা নিলাম, সেই নোডে ক্লায়েন্ট বানিয়ে আমরা এখন আবার ইভেন্ট হ্যান্ডলার অ্যাড করছি বাই অ্যাড ইভেন্ট হ্যান্ডলার মেথড। ওকে, জি স্যার। আচ্ছা, অ্যাড ইভেন্ট হ্যান্ডলার মেথডের দুইটা প্যারামিটার লাগবে। দেখেন, আপনি যখন সিন বিল্ডারে একটা হ্যান্ডলার মেথড দিয়ে দেন, এই যে এটা সিন বিল্ডারে আমরা @fxml সিন বিল্ডারে এটা ঠিক করে দিয়েছি। দেখেন, ও বলেই দিচ্ছে আপনার ইভেন্ট হচ্ছে অ্যাকশন ইভেন্ট, বা যদি অন মাউস ক্লিক দেন তাহলে এখানে বলে দেবে যে মাউস ইভেন্ট। তাহলে ইভেন্ট ইটসেলফ কামস অ্যাজ প্যারামিটার। আপনি শুধু এখানে হ্যান্ডলারের কাজটা করতেছেন ভিতরে। আমরা যখন ডাইনামিক্যালি অ্যাড করব তখন তো ইভেন্টটাও বলে দিতে হবে কি ইভেন্ট। তাহলে প্রথম প্যারামিটার হচ্ছে হোয়াট ইজ দ্য ইভেন্ট। তাহলে এই যে মাউস ইভেন্ট এর মাউস ক্লিক সেটা হচ্ছে আমার ইভেন্ট ইটসেলফ। তাহলে ফার্স্ট প্যারামিটার হচ্ছে প্যারা1 হচ্ছে ইভেন্ট, আর প্যারা2 হচ্ছে হ্যান্ডলার মেথড। তাহলে এই হ্যান্ডলার যেহেতু একটা মেথড, তাহলে যে হ্যান্ডেল মেথড এটাই হচ্ছে আপনার হ্যান্ডলার মেথড। হ্যান্ডেল মেথডে আমরা কি বলতেছি? মাউস ইভেন্টের জন্য আমরা একটা অ্যালার্ট
জেনারেট করতেছি। তাহলে যে ডাটা অ্যালার্ট নামে আমার একটা অ্যালার্ট অলরেডি আছে এই কন্ট্রোলারে, এই যে অ্যালার্ট, ডাটা অ্যালার্ট, একটা ইনফরমেশন অ্যালার্ট অলরেডি ইজ দেয়ার। সো আমরা এই ডাটা অ্যালার্টে উই আর জেনারেটিং কন্টেন্ট কি, যে নাম্বার অফ, এই যে ডাটা ইনস্ট্যান্স থেকে এই যে ইনার ক্লাস ডাটা, ওটার গেটার দিয়ে আমি নেম বের করতে পারি এবং পাই ভ্যালুটা বের করতে পারি, কনস্ট্রাক্টরে যেগুলো দিয়েছিলাম সেগুলোই। তো তাহলে নাম্বার অফ স্টুডেন্ট, ওকে, নাম্বার অফ স্টুডেন্ট মেল ইউজার ইজ এত, অথবা নাম্বার অফ ফ্যাকাল্টি মেল ইউজার ইজ এত, অথবা ফিমেল, মানে গেট নেম থেকে যেটা পাবেন। তাহলে এইভাবে আমরা অ্যালার্ট জেনারেট করতেছি। তাহলে অ্যালার্ট জেনারেট করাটাই হচ্ছে আমার হ্যান্ডলার মেথড। ফর দ্য ইভেন্ট মাউস ক্লিক on the dynamic node represented by the data instance. Is that clear? Yes, sir. তাহলে এই যে মেথডটা, এটা মেথড মানে কি, ওর একটা ক্লাস আছে, তো এটা কোন ক্লাসের মেথড? তাহলে দেখেন এই ইভেন্ট হ্যান্ডলার মেথড ইনক্লুডিং দ্য ক্লাস ইজ ইওর সেকেন্ড প্যারামিটার। তাহলে এটা হচ্ছে আপনার ক্লাস, এই যে এটা ক্লাসের শুরু, এটা ক্লাসের শেষ, এটা ক্লাসের শুরু, এটা ক্লাসের শেষ। তাহলে এই দ্য হোল থিং ইজ ইওর, এটা হচ্ছে আপনার হ্যান্ডেল মেথড, আর এটা হচ্ছে আপনার ক্লাস, তাই তো নাকি? একটা বেশি চলে আসছে। So this is the তাহলে এটা হচ্ছে ফর লুপ, এটা হচ্ছে এন্ড ফর, এন্ড অফ ফর। তাইলে আমি একটা একটা করে ডাটা ইনস্ট্যান্স ধরতেছি ফর লুপের ভেতর, এবং প্রত্যেকটা ডাটা ইনস্ট্যান্সের জন্য আমি ইভেন্ট হ্যান্ডলার অ্যাড করে দিচ্ছি। এই যে অ্যাড ইভেন্ট হ্যান্ডলার মেথডের সেমিকোলন। তাহলে অ্যাড ইভেন্ট হ্যান্ডলারের প্যারামিটার কয়টা? ফার্স্ট প্যারামিটার হচ্ছে ইভেন্ট, কমা, সেকেন্ড প্যারামিটার হচ্ছে দ্য ক্লাস কন্টেইন দ্য ইভেন্ট হ্যান্ডলার। Any question? এই জায়গা এখানে কোনো কোশ্চেন? No, sir. নো স্যার। কিন্তু কোশ্চেন তো থাকার কথা। আচ্ছা ঠিক আছে, স্যার এই পুরোটাই তো স্যার মানে অ্যালার্ট পপ আপের জন্য, তাই না স্যার? আমি এখানে অ্যালার্ট পাবো, আপনি ভিতরে কি করবেন এটা তো আপনার ব্যাপার, আপনি অন্য কিছুও করতে পারেন। এখন আমার এই বার চার্ট, পাই চার্টের জন্য আমার জন্য এটাই লজিক্যাল যে আমি ক্লিক করলে কাউন্ট দেখাবো। আপনি যখন ডাইনামিক ইভেন্ট হ্যান্ডলার অ্যাড করবেন ফর এ ডাইনামিক নোড, এইভাবে আপনাকে একটা মেথড তৈরি করতে হবে। এখন ভেতরে কি করবেন সেটা তো আপনার ব্যাপার, কিন্তু হ্যান্ডলারটা কিভাবে অ্যাড করবেন দ্যাট ইজ দ্য প্রসেস। অ্যাড ইভেন্ট হ্যান্ডলার মেথড দিয়ে কোন ইভেন্টের জন্য আপনার মেথডটা কি হবে। তাহলে যে মেথডটা কি হবে সেই মেথডটাই আপনার সেকেন্ড প্যারামিটার অফ দ্য অ্যাড ইভেন্ট হ্যান্ডলার মেথড। আর ফার্স্ট প্যারামিটার হচ্ছে যে হোয়াট ইভেন্ট, মাউস ক্লিক। তাহলে অ্যাড ইভেন্ট হ্যান্ডলার মেথড, এই যে মেথডের শুরু, মেথডের শেষ,
সেমিকোলন মেথড কল। তাহলে এই মেথড কলে আপনাকে ফার্স্ট প্যারামিটার হিসাবে ইভেন্টটা দিতে হবে, সেকেন্ড প্যারামিটার হিসাবে ইভেন্ট হ্যান্ডলারটা দিতে হবে। বাট ইভেন্ট হ্যান্ডলার তো মেথড, বাট ইটস নট এ মেথড অফ কন্ট্রোলার ক্লাস। তাহলে এটা মেথড অফ হুইচ ক্লাস? এই হ্যান্ডেল মেথডটা কোন ক্লাসের মেথড? ইভেন্ট হ্যান্ডলারের মেথড। আচ্ছা, এটা আপনার মনে হচ্ছে, কিন্তু আসলে ইভেন্ট হ্যান্ডলার মেথড না। আপনাকে যদি দেখাই, এই যে এখানে আমরা ওই কাজটাই করেছি, এই যে ফর লুপ দিয়ে। তাহলে ইভেন্ট হ্যান্ডলারে যদি আপনাকে দেখাই, ইভেন্ট হ্যান্ডলার বেসিক্যালি একটা ইন্টারফেস। ওকে, একটা ডাইনামিক ইন্টারফেস। এই টির জায়গায় আপনি এখন মাউস ইভেন্ট দিতে পারেন, অ্যাকশন ইভেন্ট দিতে পারেন, যেটা দিবেন। তাহলে ইন্টারফেসের তো আর ইনস্ট্যান্স হয় না, তাহলে ইনস্ট্যান্স হবে কার? ইন্টারফেসকে যে ইমপ্লিমেন্ট করবে তার। তাহলে আমি এরকম একটা ক্লাস বানাতে পারতাম যে মাই ইভেন্ট হ্যান্ডলার ফর মাউস ইভেন্ট টাইপের ইমপ্লিমেন্টস ইভেন্ট হ্যান্ডলার ইন্টারফেস, এবং ইভেন্ট হ্যান্ডলার ইন্টারফেস কন্টেইনস অ্যাবস্ট্রাক্ট মেথড হ্যান্ডেল। তার মানে এই ইমপ্লিমেন্টিং ক্লাস মাস্ট ওভাররাইড দ্য হ্যান্ডেল, কারণ অ্যাবস্ট্রাক্ট মেথড ইনহেরিট করেছে। তো তখন আমরা এই যে @override হ্যান্ডেল দিয়ে সেখানে আমি আমার ইভেন্ট হ্যান্ডলারটা দিতে পারতাম। তাহলে এই মাই ইভেন্ট হ্যান্ডলার হচ্ছে আমার অ্যাকচুয়াল ক্লাস। যদি আমি এইভাবে একটা ক্লাস বানাতাম, কিন্তু খেয়াল করেন এই ক্লাসের পারপাসটা কি? এই হ্যান্ডেল মেথডটা সাপ্লাই দেওয়া অ্যাজ দ্য সেকেন্ড প্যারামিটার টু দ্য অ্যাড ইভেন্ট হ্যান্ডলার, তারপরে এই ক্লাসের আর কোনো কাজ নাই। সেজন্য আপনি যদি এই ইন্টারফেসের সাথে ডাইরেক্ট বডি দিয়ে দেন, তখন অ্যাকচুয়ালি ইট ইজ এ অ্যানোনিমাস ক্লাস। তাহলে এইখানে একটা ক্লাসের বডি দিয়ে দিচ্ছেন ইন্টারফেসের ইমপ্লিমেন্টিং ক্লাস হিসেবে উইদাউট নেম, এবং একই সাথে একটা ইনস্ট্যান্সও তৈরি করে ফেলছেন। তাহলে এন্ড অফ অ্যানোনিমাস ইমপ্লিমেন্টিং ক্লাস অফ জেনেরিক ইন্টারফেস ইভেন্ট হ্যান্ডলার। তাহলে ইভেন্ট হ্যান্ডলার কিন্তু ক্লাস না। তাহলে ইভেন্ট হ্যান্ডলারের ইমপ্লিমেন্টিং ক্লাস সেইটার বডি আপনি দিয়েছেন, এবং যেহেতু এটা ইমপ্লিমেন্টিং ক্লাস, ইউ মাস্ট ওভাররাইট বিকজ ইউর ইন্টারফেস কন্টেন্স দ্য অ্যাবস্ট্রাক্ট মেথড হ্যান্ডেল। তাহলে যেহেতু অ্যাবস্ট্রাক্ট মেথড হ্যান্ডেল আপনি ইনহেরিট করেছেন অ্যাবস্ট্রাক্ট মেথড ফ্রম দ্য ইন্টারফেস, এটাকে ওভাররাইট করতে হবে। তার মানে এই বডিটা ক্লাসের, কিন্তু এই ক্লাসের কোনো নাম নাই, কারণ এই ক্লাসের ইউজটা হচ্ছে ওয়ান টাইম। হোয়াট ইজ দ্য ওয়ান টাইম ইউজ? অ্যাজ দ্য সেকেন্ড প্যারামিটার অফ দ্য অ্যাড ইভেন্ট হ্যান্ডলার মেথড, দ্যাটস ইট। এরপরে এই ক্লাসের আর কোনো ইউজই নাই। দ্যাট ইজ ওয়াই এটা অ্যানোনিমাস হিসেবে তৈরি করা যায়। বুঝতে পেরেছেন? জি স্যার। কারণ আপনি ওভাররাইড করবেন কাকে? একটা ইনহেরিটেড মেথডকে। তো এইটাই যদি ক্লাস হতো, তাহলে তো অ্যাপারেন্টলি এটার কোনো সুপার ক্লাস নাই। তাহলে তো আপনি অবজেক্ট ক্লাস থেকে, অবজেক্ট ক্লাস হ্যান্ডেল নামে কোনো মেথড নাই। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে এখানেও কোনো এক্সটেন্স বা ইমপ্লিমেন্টস কিছু দেওয়া নাই। তাহলে আপনি কি দেখতেছেন এখানে কি হয়েছে? এখানে আপনি এই যে নিউ কনস্ট্রাক্টর, কার কনস্ট্রাক্টর? অ্যানোনিমাস ইমপ্লিমেন্টিং ক্লাস, এন্ড দিস ইজ দ্য অ্যানোনিমাস। নাম নাই, কিন্তু এটাকে নাম হিসাবে দিলে আপনি এইভাবে ক্রিয়েট করতে পারতেন চাইলে। তখন আপনি কি করতে পারতেন? অল্টারনেটিভ আপনি যেটা করতে পারতেন, যে এই অ্যাড ইভেন্ট হ্যান্ডলারে আপনি যেটা অল্টারনেটিভ করতে পারতেন, যে মাউস ক্লিক, এটাও করতে পারতেন অল্টারনেটিভ হিসেবে। হ্যাঁ, যে নিউ মাই ইভেন্ট হ্যান্ডলার। ঠিক আছে, এইভাবে আপনি চাইলে দিতে পারতেন। বুঝাতে পারছি? এটা করা যেত, তাহলে আমাকে এই ক্লাসটা বানিয়ে নিতে হতো। এখন ক্লাস বানাবেন আপনি
এটা তো ওয়ান টাইম ইউজ, সেই জন্য ক্লাসটাকে নাম ছাড়া সরাসরি এখানে করে দেওয়া যায়। আর যেহেতু একই কাজ প্রত্যেকটার জন্যই, প্রত্যেকটা ডাটার ইনস্ট্যান্সের জন্যই আমার একই কাজ, এই জন্য এটাকে আমি লুপের মধ্যে ফেলে দিয়েছি। কিন্তু যদি ডিফারেন্ট ডিফারেন্ট কাজ করতেন ডিফারেন্ট ডিফারেন্ট ডাটার জন্য ক্লিক করলে, তখন লুপ ইউজ না করে একটা একটা করে প্রত্যেকটার জন্য আপনাকে অ্যাড ইভেন্ট হ্যান্ডলার মেথডগুলো, এখানে একটা অ্যাড ইভেন্ট হ্যান্ডলার, পরেরটার জন্য আবার নিচে, তারপরটার জন্য আবার নিচে, এভাবে করতে হতো। ওকে, আমরা কি বুঝতে পারলাম? Yes, sir. ইয়েস স্যার। ওকে, তাহলে এই হচ্ছে আমার পাই চার্টের হিসাব। এখন আসেন আমরা আরো দুইটা চার্ট দেখব, সেগুলা যদি একটু দেখি হাউ ইট ওয়ার্কস। ওকে, তো ধরুন আমি যদি বলি যে পাই চার্ট, এই পাই চার্টটাতে কয়টা ডাটা ইনস্ট্যান্স আছে? পাঁচটা। পাঁচটা। এটাতে এটাতেও পাঁচটা। পাঁচটা। এটা পাঁচটা। এটাতে 7, রাইট? জি স্যার। ইয়েস স্যার। এখন খেয়াল করেন এই যে 5টা বা 7টা যেখানে যে কয়টা আছে, but you have only one data set. One data set contains 5 data instance. One data set contains 7 data instance. সবগুলো পাই চার্টেই তাই। You cannot have multiple data set. আপনি যদি XY চার্টে যান, যেমন বার চার্ট, লাইন চার্ট, ওকে, না এই যে বার চার্টটা দেখতে পাচ্ছেন, এখানে কয়টা ডাটা ইনস্ট্যান্স আছে? How many bars are there? পাঁচটা। পাঁচটা। তাহলে 5টা ডাটা ইনস্ট্যান্স, ওয়ান ডাটা সেট। এখানে 2টা ডাটা সেট, each of them has 5 ডাটা ইনস্ট্যান্স। তাহলে একটা ব্লু কালারের ডাটা সেট, একটা ব্ল্যাক কালারের ডাটা সেট। এই ডাটা সেট গুলোকে বলা হয় সিরিজ। পাই চার্টে একটাই ডাটা সেট, এই জন্য পাই চার্টের যে অবজারভেবল লিস্ট, ওখানে আপনি ডাইরেক্ট ডাটা অ্যাড করতেছেন। কিন্তু বার চার্ট ক্যান কন্টেইন মাল্টিপল ডাটা সেট। তাহলে বার চার্টের যে অবজারভেবল লিস্ট, এটা টাইপ কিন্তু ডাটা না, এটা টাইপ হচ্ছে সিরিজ। তাহলে এই বার চার্টের যে অবজারভেবল লিস্ট, সেখানে আপনি 2টা সিরিজ অ্যাড করবেন। এই বার চার্টে আপনি একটা সিরিজ অ্যাড করবেন, এই বার চার্টেও আপনি একটা সিরিজ অ্যাড করবেন। এই বার চার্টে কয়টা সিরিজ অ্যাড করতে হবে? How many series in this bar chart? তো 15. So 15. না, 3টা সিরিজ। তাহলে একটা সিরিজে 5টা ডাটা ইনস্ট্যান্স উইথ স্যাফরন কালার, একটা ডাটা সিরিজে আবার 5টা ডাটা ইনস্ট্যান্স উইথ ব্লু কালার। বুঝতে পেরেছেন? এখানেও আপনার 3টা ডাটা সেট বা 3টা সিরিজ, ইচ সিরিজ হ্যাজ 4 ডাটা ইনস্ট্যান্স। তাহলে প্রথম সিরিজের 4টা ডাটা ইনস্ট্যান্স, যেগুলো আমরা পিঙ্ক কালার দিয়ে দেখাচ্ছি। সেকেন্ড সিরিজেও 4টা ডাটা ইনস্ট্যান্স, যেগুলো আমরা গ্রিন কালার দিয়ে দেখাচ্ছি। থার্ড সিরিজেও 4টা ডাটা ইনস্ট্যান্স, যেগুলো আমরা ব্লু কালার দিয়ে দেখাচ্ছি। এখানেও আপনার 2টা সিরিজ, প্রত্যেকটা সিরিজে 5টা করে ডাটা ইনস্ট্যান্স। তাহলে আমার পাই চার্টে যে আমি অ্যাড করেছি, কি অ্যাড করেছি অবজারভেবল লিস্টে? পাই চার্টের অবজারভেবল লিস্টে আমরা কি অ্যাড করেছি? পাই চার্টের অবজারভেবল লিস্টে আমরা অ্যাড করেছি কি? ডাটা ইনস্ট্যান্স। কিন্তু XY চার্ট যেগুলো, সেগুলো মাল্টিপল ডাটা সেট থাকতে পারে, অর্থাৎ সিরিজ থাকতে পারে। কাজেই
বার চার্ট বা লাইন চার্ট বা এরিয়া চার্ট এদের অবজারভেবল লিস্টের টাইপ হচ্ছে সিরিজ, নট দ্য ডাটা ডাইরেক্ট। তাহলে আপনাকে এখানে সিরিজ অ্যাড করতে হবে, and series themselves is a collection of data instance। তাহলে সিরিজের ভেতরে একটা অবজারভেবল লিস্ট থাকবে, সিরিজ নিচে একটা অবজারভেবল লিস্ট মেনটেন করে টু হোল্ড দ্য ডেটা। আর বার চার্টের যে অবজারভেবল লিস্ট সেটা কিন্তু সিরিজের অবজারভেবল লিস্ট। তাহলে একটা লেয়ারিং বেশি, মানে কালেকশন অফ কালেকশনস। এই যে অবজারভেবল লিস্ট এটা একটা কালেকশন অফ মিনি কালেকশনস, কিন্তু পাই চার্টের ক্ষেত্রে ইট ইজ এ কালেকশন অফ ডেটা ইনস্ট্যান্স। So it's a single collection of the data objects. আর বার চার্ট লাইন চার্টের ক্ষেত্রে it will be a collection of series objects. Now series itself contains internal observable list of data objects. বুঝতে পেরেছি? Because of the characteristics of the chart. আপনি যদি লাইন চার্ট দেখেন, এই লাইন চার্ট, এটা আপনার ধরেন একটা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স দেখাচ্ছে। আপনি যদি লাইভ দেখাই, ঢাকা স্টক এক্সচেঞ্জের লাইভ, হ্যাঁ, এই মুহূর্তে এটা কি, এটা একটা লাইন এরিয়া চার্ট আর কি, ঠিক আছে? এরিয়া চার্ট বা লাইন চার্ট, যদি এই শেড না থাকে তাহলে এটা লাইন চার্ট। তাহলে এই যে ডটস গুলো হচ্ছে এক একটা ডাটা। তাহলে এখানে এই এতগুলো ডাটা মিলে এটা ধরেন যদি মিনিট চার্ট হয়, তাহলে যে কয় মিনিট ট্রেড হয়েছে প্রত্যেক মিনিটের ভলিউমটা এখানে দেখাচ্ছে। ইন্ডেক্স কত, প্রত্যেক মিনিটে মিনিটে ইন্ডেক্স চেঞ্জ হচ্ছে। যেমন আজকে মার্কেট ডাউন ট্রেন্ড, পড়ে যাচ্ছে মার্কেট, হ্যাঁ, ইন্ডেক্স কমতেছে। তো তাহলে আপনার এই যতগুলো মিনিট হয়েছে, এই যে 10টা থেকে 2টা পর্যন্ত, হ্যাঁ, এই মিনিটগুলো যে কয়টা মিনিট সেই কয়টা আমার ডাটা ইনস্ট্যান্স। এটা একটা সিঙ্গেল সিরিজ। কিন্তু আমি যদি এখানে দেখি, তাহলে এখানে দেখেন 2টা সিরিজ। তাহলে এই সিরিজে আমার কতগুলো ডাটা ইনস্ট্যান্স, আবার এই সিরিজে আমার কতগুলো ডাটা ইনস্ট্যান্স, আবার এখানে একটা সিরিজ। বোঝা গেল বিষয়টা? এখানে দেখেন 3টা সিরিজ। ইজ দ্যাট ক্লিয়ার? Yes, sir. তো তাহলে আমার এই 2-dimensional চার্ট যেগুলো, that allows us to represent multiple data set in a single chart. তো তখন আমার মাল্টিপল ডেটা সেটের জন্য এক ডাটা সেটের সাথে আরেক ডাটা সেটের কিন্তু কন্টিনিউয়েশন না, দুটো সেপারেট ডাটা সেট। কাজে আমাকে তখন সিরিজ হিসাবে ডাটা সেটগুলো আগে তৈরি করে নিয়ে চার্টে আমি তখন সিরিজ অ্যাড করব ইনস্টেড অফ অ্যাডিং ডেটা ডাইরেক্টলি। এখন এখানে আপনার 1 2 3 4 5 6 7 7টা করে ডাটা আছে। এখন 14টা ডাটা যদি ডাইরেক্ট চার্টে অ্যাড করি, তাহলে একটা লাইন হবে 14টা ডট দিয়ে, কিন্তু এখানে তো সেটা না, এখানে 7টা ডট দিয়ে 2টা ডাটা সেট। তাহলে আমাকে 2টা সিরিজ তৈরি করতে হবে। ওকে, আমাদের রানটাতে যদি যাই, এখানে দেখেন, এখানে আমরা কি করছি, এখানে আমরা একটা কোড সিলেক্ট করব, এটা ইমপ্লিমেন্ট করা হয় না এখনো। তারপর এখানে ইয়ার আর সেমিস্টার দিয়ে দিলে এই রেন্ডার চার্ট বাটনে ক্লিক করলে কি হওয়া উচিত বলেন তো? এতক্ষণ আলোচনা করলাম যে বেসড অন দ্যাট ইউ শুড বি এবল টু টেল দ্যাট। ট্রাই করেন। এখানে এই বাটনটাতে ক্লিক করলে রেন্ডার চার্ট, এই বাটনটাতে ক্লিক করলে হোয়াট ইজ আওয়ার এক্সপেকটেশন, এটা একটা বার চার্ট। এক্স অ্যাক্সিসে আমরা কি রেখেছি দেখেন, So section number, আর ওয়াই অ্যাক্সিসে students number, withdrawn. নাম্বার অফ স্টুডেন্ট। তাহলে হোয়াট ইজ আওয়ার এক্সপেকটেশন আউটপুটে? So bar chart, বার চার্টে কি দেখাবে, কয়টা বার থাকবে? sir, 3টা সিরিজ হবে। না না, 3টা সিরিজ কেন হবে? Sir, source, ওই যে কোর্স, year and semester, 3টা। এটা তো আমার সিলেকশন ক্রাইটেরিয়া। জি স্যার,
মানে বার চার্টে যখন রিপ্রেজেন্ট করছি ওটা তো বার একটা চার্টে কি এক্সপেকটেশন আমাদের? আমি যদি এখান স্যার থেকে একটাই হবে। স্যার প্রত্যেক মানে সেকশন থেকে কতজন উইথড্র করেছে মানে এটা হচ্ছে বারে আমাকে রিপ্রেজেন্ট করে দেখাবে। এটা বারের হাইট, ইয়েস স্যার। তাহলে যে নাম্বার অফ স্টুডেন্ট উইথড্রন ইজ দ্য বারের হাইট। কয়টা বার হবে? স্যার ডিপেন্ডস অন দ্য নাম্বার অফ সেকশন। নাম্বার অফ সেকশন। তাহলে কয়টা সেকশন হবে কি করে জানবো? আমাকে ডাটাবেস থেকে বের করতে হবে যে CSC 213 2024 স্প্রিং। তাহলে আমার এই সিলেকশনের উপর ভিত্তি করে ডাটাবেস থেকে গ্রেড ইনফরমেশন অ্যাক্সেস করে আমাকে দেখতে হবে যে এই কোর্সের এই বছরের এই সেমিস্টারের কয়টা সেকশন অফার হয়েছে এবং সেই সেকশনগুলো রেজাল্ট থেকে দেখতে হবে যে উইথড্র কাউন্ট কত। তো যে কয়টা সেকশন সেই কয়টা ডাটা ইনস্ট্যান্স আমাকে সিরিজে আগে অ্যাড করতে হবে, তারপরে সিরিজটা আমি বার চার্টে অ্যাড করে দিলেই এখানে যেহেতু একটাই সিরিজের এক কালারের বারগুলো আসবে। মানে বারের কালার ডিফারেন্ট হতে পারে বাট একটা করে সিরিজের ডাটা, মানে সিরিজ একটাই। বুঝতে পেরেছেন? জি স্যার। তাহলে এটা আপনারা ট্রাই করতে পারবেন। এটা আপনারা ট্রাই করেন, এই আইরাস প্রজেক্টটা ডাউনলোড করে ট্রাই করে দেখেন। এখানে আপনাকে যেটা ইউজ করতে হবে আমি দেখাচ্ছি। এটা কোনটা? এটা হচ্ছে আমার এইটার চার্টের নাম হচ্ছে আমার চার্ট ভিউ। কোন চার্ট ভিউ? স্টুডেন্ট ট্রেনিং না, এটা না, এটা হচ্ছে কোর্স স্পেসিফিক উইথড্র চার্ট এটা। হ্যাঁ, তাহলে এখানে আপনাকে কি করতে হবে? এখানে আপনাকে এই যে বার চার্ট অলরেডি আছে, হ্যাঁ, এই যে উইথড্র বার চার্ট। তাহলে এখানে আপনাকে আগে সিরিজ দিতে হবে। হ্যাঁ, তাইলে XY সিরিজ, এটা ইম্পোর্ট করতে হবে XY সিরিজ, ঠিক আছে। তারপরে XY চার্ট মনে হয়, XY চার্ট, হ্যাঁ যে XY চার্ট, XY চার্ট আপনাকে ইম্পোর্ট করতে হবে ডট ডাটা। এই ইনস্ট্যান্স গুলো আপনাকে অ্যাড করতে হবে। তাইলে add XY chart data instances to series। তাহলে আগে আপনাকে একটা সিরিজ ডিক্লেয়ার করতে হবে। সিরিজ, এই যে সিরিজ, ওকে। তাইলে ডিক্লেয়ার XY chart series, ওকে, যে কয়টা আপনার লাগবে। তাহলে XY, এখন আপনি X অ্যাক্সিসে কি দিবেন, Y অ্যাক্সিসে কি দিবেন। আমার এটার ক্ষেত্রে ধরেন আপনি যদি বলেন যে X অ্যাক্সিসে দিতে চান আপনি মান্থ, তাহলে সেটা স্ট্রিং। আর Y অ্যাক্সিসে দিতে চান স্যালারি, তাহলে সেটা নাম্বার দিতে পারেন, ফর এক্সাম্পল। তাইলে সিরিজ 1। এখন ধরেন তাইলে আমার এটা মান্থলি পেমেন্ট দেখাচ্ছি আমি, ঠিক আছে। তাইলে পেমেন্ট সিরিজ 1, পেমেন্ট সিরিজ 2, পেমেন্ট সিরিজ 3। তাহলে ধরেন আপনার 3টা সাপ্লায়ার আছে, 3টা সাপ্লায়ারকে আপনি মাসে মাসে পে করেন, ওকে। তাইলে আপনার এখানে যদি এরকম হয়, এটা তো আপনি স্টুডেন্টের জন্য করবেন উইথড্রর জন্য, এটা আমি নোটপ্যাডে স্ক্র্যাচ প্যাডে দেখাই। এটা ট্রাই করেন, স্টাডি করে রিসার্চ করে, পারলে পারলেন, না পারলে আমরা নেক্সট ক্লাসে দেখব। তো তাহলে
for XY charts. Okay, for example, bar chart, line chart, okay, etc. So assume you make monthly payment to your 3 suppliers. Okay, তো তাহলে এটা হচ্ছে আপনার assumption. তো তাহলে there will be a series for each of the supplier payment, and series will contain, okay, a series will contain data instances representing monthly payment info. Okay, so তাহলে 12 data instance, okay, monthly payment info for 12 months. বুঝতে পারতেছি? জি স্যার। হ্যাঁ, এটা আপনারা ট্রাই করবেন, কারণ সবকিছু স্পুন ফিড করে দিলে আপনার সেলফ লার্নিং হবে না। আমি দেখাবো নেক্সট ক্লাসে স্টুডেন্টেরটা, কিন্তু এটা আপনারা সেপারেটলি ট্রাই করবেন। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে এরকম 3টা সিরিজ আগে ডিক্লেয়ার করতে হবে, রাইট? তারপরে আমাকে কি করতে হবে? সিরিজগুলো নিউ করতে হবে। আচ্ছা, তাহলে ইনস্ট্যান্সিয়েট পেমেন্ট সিরিজ 1, ওকে, তাহলে কি করবেন? তাহলে ইনস্ট্যান্সিয়েট করতে হলে পেমেন্ট সিরিজ 1 ইকুয়াল টু নিউ সিরিজ, রাইট? Similarly, for payment series 2 and 3, এরপরে কি করতে হবে? এরপরে কাজ হলো সিরিজ অ্যাড করতে হবে। তাহলে এখন আপনার কাজ হলো পেমেন্ট সিরিজ 1, তাই না, ডট গেটের মেথড ডট অ্যাড, কি অ্যাড করবেন? নিউ XY chart data instance. তো এইভাবে আপনার যে কয়টা দরকার অ্যাড করবেন। সো রিপিট ফর স্যার অ্যাটেন্ডেন্স নিছেন স্যার? অ্যাটেন্ডেন্স দিয়ে ছেড়ে দেব। রিপিট ফর পেমেন্ট সিরিজ 2 and পেমেন্ট সিরিজ 3. ফাইনালি কি করবেন? থার্ড যেটা ছিল, হ্যাঁ, যে পেমেন্ট বার চার্ট, এটা বার চার্টের এফেক্ট আইডি ডট, হ্যাঁ, ধরেন সেট সিরিজ, ওকে,
ওকে, এখানে আপনি কি কি পাঠাবেন? পেমেন্ট সিরিজ 1, পেমেন্ট সিরিজ 2, পেমেন্ট সিরিজ 3। তাহলে দেখেন বার চার্টের যে অবজারভেবল লিস্ট, ওটার এলিমেন্ট গুলো হচ্ছে সিরিজ, আর তার আগে আপনাকে ইন্ডিভিজুয়ালি সিরিজে ডাটা ইনস্ট্যান্স অ্যাড করতে হবে। তার আগে সিরিজ গুলোকে নিউ সিরিজ করে নিতে হবে, আর তার আগে আপনাকে 3টা সিরিজ ডিক্লেয়ার করতে হবে। এই যে 3টা সিরিজ ডিক্লেয়ার করলেন, পেমেন্ট সিরিজ 1, পেমেন্ট সিরিজ 2, পেমেন্ট সিরিজ 3। বুঝতে পারছি? Yes, sir. তো এটা ট্রাই। Yes, sir. তাহলে কিন্তু আমরা চার্ট মোটামুটি বুঝতে পারলাম। এখন ওই যে XY চার্টের ডেমোটা আপনাদের বাকি থাকলো, এটা আমি নেক্সট ক্লাসে দেখাই দেবো। নেক্সট ক্লাসেও আমরা আজকে যেহেতু অফলাইন কিন্তু আসেন নাই কেউ, তাহলে আসলে অনলাইনে করলেই হয়। তাহলে নেক্সট ক্লাসটা অনলাইনে হবে, ঠিক আছে? ওকে স্যার। ঠিক আছে, তাহলে এখন অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন। স্যার আমাদের কি এই সেমিস্টার এসওডি দের তো আর কোনো ক্লাস হবে না, তাই না স্যার? না, এসওডি তো কারণ আসলে পরীক্ষা টরীক্ষা তো নাই। হ্যাঁ, তো কাজেই কারণ এসওডি দের